দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতি শনিবারের মতো আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা শনিবার দিন একটু ভিন্ন আলোচনা করি, বিশেষ করে সামগ্রিক কৃষি এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা বলি। আজকেও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এসডিজি লক্ষ্য অর্জনে কৃষিক্ষেত্রে প্রায়োগিক গবেষণা ভাবনা এবং কৃষক বিজ্ঞানীদের গুরুত্ব। আমি জানি না যে এই যে নতুন টার্মটা আমি ইউজ করেছি কৃষক বিজ্ঞানীদের, এটি আমরা আসলে প্রপার হয়েছে কিনা, বাট আমরা সারা পৃথিবীতে কিন্তু ফার্মার সায়েন্টিস্ট বলে একটা কথা আছে, এটিকেই আসলে বোঝানোর জন্য আমরা কৃষক বিজ্ঞানী বলেছি। আমরা এই যে এসডিজি লক্ষ্য অর্জনের জন্য যে কাজ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে যে সবাইকে নিয়ে যে উন্নয়ন, গ্রোয়িং টুগেদার, এবং এই সবাইকে নিয়ে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে গ্রামীণ অর্থনীতিকে কিভাবে আমরা পুনর্জাগরিত করতে পারবো। এবং এই গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণের জন্য আমাদের যে জল জমি জন ভিত্তিক যে উন্নয়ন পরিকল্পনা, সেটাই পারে আমাদের এই অর্থনীতিকে পুনর্জাগরিত করতে। আমরা চাহিদা অনুযায়ী যদি প্রায়োগিক প্রযুক্তি এবং কৌশল উদ্ভাবনে, একাডেমিক গবেষণা এবং একই সাথে মাঠ পর্যায়ে আমাদের কৃষক বিজ্ঞানী বা উদ্যোক্তাদের যে উদ্ভাবিত বিভিন্ন পরীক্ষিত জ্ঞান ও কৌশলের মাধ্যমে যে পিপলস লেড ডেভেলপমেন্ট, তার সমন্বয় ঘটাতে পারি, তাহলেই আমাদের এই অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণ সম্ভব। আবার এই উন্নয়নশীল দেশ হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি, এবং এই প্রতিযোগিতায়, এই উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিযোগিতামূলক কৃষি এবং বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য কৃষিক্ষেত্রে বাণিজ্যিকরণের নীতিমালা বাস্তবায়নে উদ্যোক্তা সৃষ্টি সহায়ক পরিবেশ যেমন আমাদের দরকার, তেমনি উদ্যোক্তাদের গৃহীত উদ্যোগের সংরক্ষণ এবং বিকাশে গবেষণা ও উন্নয়ন সহযোগিতা প্রয়োজন। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন খুবই স্বনামধন্য ব্যক্তিবর্গ। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর এম গোলাম হোসেন, ফরমার আমাদের ডাইরেক্টর জেনারেল, মহাপরিচালক বিএফআরআই, যিনি বর্তমানে এশিয়া রিজনাল কোঅর্ডিনেটর ইউএসআইডির ফিড দ্য ফিউচার ল্যাব, মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ইউএসএ সাথে সম্পৃক্ত। প্রিভিয়াসলি উনি যেটি সম্পৃক্ত ছিলেন কি ফিশারিজ এক্সপার্ট হিসাবে ইউ বাংলাদেশ জয়েন্ট কোলাবোরেশন অন ব্লু ইকোনমি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর। এছাড়াও স্যারের অনেক বড় কিছু অবদান আমরা সারা জীবন মনে রাখতে হবে, যেটি হচ্ছে যেমন বাংলাদেশে গিফট তেলাপিয়ার উন্নয়ন এবং ইন্ডিয়ান রুই কার্পের যে উন্নয়নের ক্ষেত্রে স্যারের অবদান অনস্বীকার্য। আমাদের সাথে আজকে গত সপ্তাহের মতো উপস্থিত আছেন এবিএম শামসুল আলম বাদল, যিনি এই মৎস্য সেক্টরে গত 30 বছর কাজ করে যাচ্ছেন এবং আমাদের এই মৎস্য সেক্টর উন্নয়নে একজন ফার্মার সায়েন্টিস্ট হিসাবে ভূমিকা রেখে যাচ্ছেন, একজন এন্টারপ্রেনার এবং একজন ফার্মার সায়েন্টিস্ট হিসাবে ভূমিকা রেখে যাচ্ছেন। বাদল ভাই বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি, এবং তার উল্লেখযোগ্য অবদান কি আমাদের মৎস্য ক্ষেত্রে, যে এটা অ্যাকোয়াকালচার, যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল বা মেকানাইজ যে অ্যাকোয়াকালচার যেটি বলছি, আরএস পদ্ধতি, তা সেটি প্রবর্তন করেছেন বা বাংলাদেশে পরিচিত করেছেন আমাদের এবিএম শামসুল আলম বাদল ভাই। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জিয়াউল হক বাবলু, যিনি একজন এগ্রিকালচার ইকোনমিস্ট এবং 1998 সালে কাজ শুরু করেছেন উনি এগ্রিকালচার ইকোনমিক রিসার্চ উইথ দ্য কোঅপারেটিভ রিসার্চ সেন্টার অস্ট্রেলিয়াতে, এবং তারপরে কাজ করেছেন অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স ইন ক্যানবেরাতে, যেটি অস্ট্রেলিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটি অংশ, এবং বর্তমানে কাজ করছেন উনি অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সাথে অ্যাজ এন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইকোনমিস্ট ইন ক্যানবেরা। তার ছেলেও সেখানে কাজ করছেন, এবং ওনার প্রফেশনাল লাইফে প্রায় 22 বছরে যে সিগনিফিকেন্ট ভূমিকাগুলো উনি রেখেছেন, সেটি হচ্ছে যে উনি বেস্ট ইনোভেশন রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন 2002 সালে কটনে আইপিএম ইন্ট্রোডিউস করার কারণে বা আইপিএম এর সফলতার জন্য।
তাছাড়া তার কমিউনিটি লেভেলের যে ইন্টারভেনশন, মাল্টিকালচারাল কমিউনিটি ইন্টারভেনশন টু সাপোর্ট দ্য মাল্টিকালচারাল কমিউনিটি, সেটিও 2বার পদক পেয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছ থেকে 2006 এবং 2017 সালে। আমরা আমাদের সাথে উনি যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে, এবং সর্বোপরি আমাদের সাথে রীতিমতো সম্পৃক্ত আছেন, আমি যাকে সবসময় লিভিং লিজেন্ড হিসাবে পরিচিত করে দেই, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, যিনি আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতিও। ওনার সবচেয়ে বড় অবদান কৃষিক্ষেত্রে যে আমরা আজকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের যেই ওয়েফআরডির কথা জানি, ওয়েফআরডি ডিপার্টমেন্টের কথা জানি, অন ফার্ম রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট হোয়াটএভার, সেটির আসলে শুরু ওনার হাতের থেকেই। তো আজকে আমরা ওনাদের সবাইকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত, আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আজকের এই আলোচনাটি আসলে গত 27 তারিখে আমাদের যে আলোচনা তারই ধারাবাহিকতা, সুতরাং আমি আলোচনার শুরুতে একটু গত দিনের আলোচনার একটু সারসংক্ষেপ আপনাদের সাথে আমরা আপনাদের কাছে তুলে ধরছি, যাতে এটা একটি কন্টিনিউয়াম হিসাবে আমরা সামনে আলোচনা করতে পারি। গতদিন যে আলোচনাগুলো হয়েছে সেটি হচ্ছে আমাদের অনেক অর্জন আছে কৃষি এবং বিশেষ করে মৎস্য ক্ষেত্রে, কিন্তু এখন প্রয়োজন এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়ানো। আমাদের প্রণব সাহা এবং অন্যান্য আরো যারা আমাদের অংশগ্রহণকারী ছিলেন তারা বলেছেন যে বিএফআরআই অনেক প্রজাতির মাছ উদ্ভাবন করেছে, কিন্তু বিদেশি মাছ আসা বন্ধ হয়নি। বিদেশিদেরকে কেন আমরা ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খাওয়াতে পারছি না, এটি একটি প্রশ্ন ছিল। আবার আমাদের ডক্টর আরিফ আজাদ স্যার এবং অন্যান্যরা যে আরেকটি বিষয়কে তুলে এনেছিলেন গত আলোচনায়, সেটি হচ্ছে যে ইলিশ আমাদের গর্ব, এবং জিডিপিতে ইলিশ 1% অবদান রাখছে। তারপরে উন্নয়নের নামে শাহবাজপুর চ্যানেল অথবা আন্দারমানিকে যে ইলিশের অভয়ারণ্য আছে সেটিকে যদি আমরা ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে এটি কিভাবে ঠেকানো যাবে বা এর দায়িত্ব কে নিচ্ছে। আলোচনা হয়েছে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, কিন্তু মাছ রপ্তানিতে বাংলাদেশ কততম তার কোনো উত্তর আমরা জানি না। মাছে ভাতে বাঙালি, আমাদের দূতাবাসগুলো সারা বিশ্বে এই স্লোগান প্রচার করতে পারে কিনা, এবং উন্নয়নশীল দেশ হলে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ কমে যাবে, তাই চাল আর মাছ রপ্তানির জন্য সক্ষমতা দক্ষতা বাড়াতে হবে। নতুন সুযোগ এর সাথে সাথে নতুন চ্যালেঞ্জও আসবে। 2024 সাল পর্যন্ত সুযোগ আছে। কৃষি ও মৎস্য মন্ত্রণালয় কি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে শুটকি ও নোনা ইলিশ একটি জনপ্রিয় খাবার। প্রচলিত ত্রুটিপূর্ণ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করার ফলে শুটকি ও নোনা ইলিশের নিরাপদতা নিয়ে প্রশ্ন রয়েছে। এর উন্নয়নে কেন প্রায়োগিক গবেষণা ও সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয় না? সামুদ্রিক মৎস্য খাতে যথেষ্ট সম্ভাবনার কথা বলা হয়েছে, কিন্তু বর্তমান আভ্যন্তরীণ মৎস্য সম্পদ থেকে উৎপাদিত মাছের বাজার না থাকায় মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামুদ্রিক মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি পেলে যে পরিস্থিতি তৈরি হবে তা মোকাবেলার প্রস্তুতি কি আমাদের আছে কিনা, এটিও একটি প্রশ্ন ছিল। মৎস্য খাতে কত চাষি আছে, কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে তার সঠিক তথ্য মৎস্য অধিদপ্তরের কাছে আছে কিনা। উৎপাদন বৃদ্ধি বা নতুন নতুন উদ্ভাবনী যথেষ্ট নয়, প্রয়োজন স্থিতিশীলতা বা সাস্টেনেবিলিটি নিশ্চিত করা। ওই আলোচনার আগের দিনের রেফারেন্স দিয়ে আমাদের বাদল ভাই বলেছিলেন যে পাইকারি দরে পাবদা বিক্রি হচ্ছে 25টিতে কেজি, এই সাইজের পাবদা মাছ বিক্রি হচ্ছে 250 টাকা করে, যার উৎপাদন খরচ আসলে এর চেয়ে বেশি। এর ক্ষেত্রে এর থেকে বেরিয়ে আসার বা এর থেকে উত্তরণের জন্য কি ধরনের প্রায়োগিক গবেষণা বা উদ্যোগ নেওয়া হচ্ছে? মাছ রপ্তানির জন্য সরকারি বেসরকারি ভাবে বর্তমান কার্যক্রম নিয়ে যে কি কোনো কাজ পরিচালিত হচ্ছে, এটিও একজন দর্শক প্রশ্ন করেছিলেন। মাছ রপ্তানির জন্য সরকার কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এখানে মূল সমস্যা কোথায়? মৎস্য ব্যবসায় উদ্যোক্তা হিসাবে দেশের ক্ষুদ্র প্রান্তিক চাষির অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কি কমে যাচ্ছে? আবার একজন বলেছেন যে ইদানিং শোনা যাচ্ছে অনেক উদ্যোক্তা মৎস্য চাষ করে মৎস্য চাষ থেকে বেরিয়ে যাচ্ছেন, আসল বাস্তবতা কি? এবং ফাইনাল রিকমেন্ডেশন ছিল যে খামারিদের কাঁধে ভর করে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনের তৃতীয়
বিশ্বের তৃতীয় দেশ হিসাবে স্বীকৃত, সেই সাধারণ খামারিদের ক্লান্তি লগ্নে আমরা নিশ্চুপ কেন? সকল গবেষণায় প্রাইভেট সেক্টর ও উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, পাশাপাশি তাদের উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণ ও মূল্যায়ন করা দরকার। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা, এবং সেখান থেকে আমাদের যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের কমেন্ট গুলো আমি পড়ে শোনালাম। আমরা এগুলোর অনেক বিষয়ই আসলে গত আলোচনায় আমরা এই মূলত ব্যাখ্যা দিতে পারিনি বা আমাদের সব আলোচিত হয়নি, সেই জন্যই আজকের এই ফলো আপ প্রোগ্রামের আমরা আয়োজন করেছি। আমরা আজকের এই আলোচনাটি একটু ভিন্ন মাত্রায় এগিয়ে নিয়ে যাব, কারণ আমাদের ডক্টর জয়নুল আবেদিন স্যার সবসময় আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে ওনার সামারাইজেশনের একটা ভূমিকা রাখেন, সবসময় সভাপতির ভূমিকা রাখেন। আমরা আজকে স্যারের কাছ থেকে প্রথম শুনতে চাই যে এই যে ফার্মার সায়েন্টিস্টের কথা বলছি আমরা, বা এই যে কৃষক বিজ্ঞানীর কথা বলছি, যারা হাতে কলমে কাজ করে এই গবেষণার কাজগুলো করেন এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজেরা টিকে থাকেন, এই ফার্মার সায়েন্টিস্টদের আসলে গুরুত্ব কতটুকু, এবং একই সাথে আপনি যে ওএফআরডির যে ইনিশিয়েটিভটি নিয়েছিলেন সেটির কারণটি কি, এবং সেটিকে আসলে এখন আমরা আরো কিভাবে আরো এই যে মৎস্য এবং অন্যান্য খাতে কিভাবে এটি সম্প্রসারণ করতে পারি আমরা, এই বিষয়ে যদি স্যার আমাদেরকে একটু মানে আমাদেরকে জানান, কারণ এই প্রজন্ম অনেকেই হয়তো এই ইতিহাস জানে না, আমরা সেটি আপনার কাছ থেকে শুনতে চাইবো। বাবলু ভাই হয়তো বলবে, কারণ ওনারও শুরু হয়েছিল এই ওএফআরডি থেকে। তো এনিওয়ে, আমরা আগে স্যারের কাছ থেকে শুনবো। ইয়েস স্যার। স্যার আনমিউট করে নেন স্যার। অনেক ধন্যবাদ শাকুল মিল্লাত মুর্শেদ, এবং বিশেষ করে ধন্যবাদ আজকের মতো আলোচনায় আমাকে প্রথম বলতে দেওয়ার জন্য। আমি বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে এবং জিয়াউল হক বাবলু, ডক্টর গোলাম হোসেন, এবিএম শামসুল আলম ভাই, এনাদের তিনজনকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে যারা আছেন আমাদের দর্শক, সবাইকে আমার তরফ থেকে, বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে শুভেচ্ছা। আমার কাছে এমন একটা বিষয় সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে, যেটা সম্বন্ধে হয়তো আমি 2 ঘন্টা আমার সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা মাত্র 10 মিনিট সময়, হয়তো বা 8-10 মিনিট সময় এরকম। তো প্রথম কথাটা হলো যে মানে যে অ্যাডাপটিভ রিসার্চের কনসেপচুয়াল দিকটা হলো যে দার্শনিক দিকটা হলো যে উৎপাদনকারী কৃষক, আমরা কৃষক নিয়ে কাজ করি, এবং আমি যেহেতু মানে মৎস্য বিজ্ঞানী নই, পশুপালন বা ওগুলোর নই, ফলে আমি আমারটা ফসল নিয়েই হয়তো বেশি আলোচনায় থাকবে কথাটা। তো কৃষক যারা উৎপাদনকারী আছেন, তাদের সমস্যাটা, তাদের সামর্থ্যটা, তাদের পরিবেশ, ওই যে কি একটা শব্দ শাকুল মিল্লাত মুর্শেদ উচ্চারণ করেছে, জল, আর একটা কি, জমি জল, কিন্তু শুধু এটাই নয়, আরো যা তার সম্পদ আছে, সবকিছুকে চিন্তা করে সেখানে তার সুযোগটা কি আছে সেটাকে ভালো করে বুঝে নিয়ে, সেই সুযোগটা শুধু তার দক্ষতার সাথে নয়, সুযোগটা হলো উৎপাদনে তার পারিবারিক চাহিদার সঙ্গে সামাজিক চাহিদা এবং বাজার, এসব কিছুকে বুঝে নিয়ে তার সাথে গবেষণা করা, যে গবেষণার ফলাফলটা কৃষক সরাসরি ব্যবহার করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। এটার সাথে আমাদের যে গবেষণা কেন্দ্রে বা ল্যাবরেটরিতে যে সমস্ত গবেষণা হয়, এটা দৃশ্যতই মানে একটু আলাদা। এটা একটু না, যথেষ্টই আলাদা। মানে এটা আর একটা পর্যায়ে, গবেষণার একটা পর্যায়ে ওখানে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গাটাতে আমি শুরু করতেছি, যে গবেষণার ফলাফলটা কৃষক অথবা উৎপাদনকারী সরাসরি ব্যবহার করতে পারবেন, আমরা সেটাকে প্রায়োগিক গবেষণা বা অ্যাডাপটিভ রিসার্চ ইংরেজিতে বলছি, সেটাকে বলছি। এখন
আমি আগে কোনটা দিয়ে যাব, আগে হলো আমার যে নিজস্ব বাংলাদেশে প্রায়োগিক গবেষণায় কৃষি ক্ষেত্রের হয়তো আগেও হয়েছে, কিন্তু তার একটা বড় রকমের উন্মেষ হয়েছিল যখন অন ফার্ম রিসার্চ ডিভিশন তৈরি হয়েছে, এবং তারও পিছনের কাহিনী আছে। যে আমি তখন উত্তরবঙ্গে এক্সটেনশন অ্যান্ড রিসার্চ প্রজেক্ট নামে একটা বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্টের গবেষণা অংশের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতাম, দায়িত্বটার নেতৃত্ব দিতাম। ওখানে কাজই ছিল কৃষকদের সাথে গবেষণা। আমি আসলে নিজেও ভালো বুঝতাম না, কারণ আমার মানে যা কিছু গবেষণা ল্যাবরেটরির ভিতরে বা ওগুলোর মধ্যে, আর কিছু হয়তো আগে বীজ নিয়ে কাজ করেছি সেটা, কিন্তু এই দায়িত্বটা পাওয়ার পরে আমার আসলে চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন আসলো, যে কৃষকদের সঙ্গে কাজ করে গিয়ে দেখতে পাওয়া গেল যে আসলে আমাদের অনেক প্রযুক্তি আছে যেটা কৃষকদের সঙ্গে খাপ খায় না। তখনই এই আসলে, এবং আর কৃষকদের সঙ্গে কাজ করছে বিভিন্ন ধরনের লোক। আর আমাদের আসলে এই যে আমি যে কথাটা বললাম, আমিও তখন বয়স খুব কম ছিল, যে যে এইটা এইটা তো মানে আসলে কৃষকের সমস্যাটা ভালো করে বুঝতে হবে। একটা জায়গাটা দুইটা উদাহরণ দেই যেটা আমার চিন্তাকে আসলে খুব দারুণ রকম ভাবে পরিবর্তন করেছে। ছোট্ট দুইটা উদাহরণ। আমরা ক্রপিং সিস্টেমস গবেষণা নামে একটা তখন চিন্তা চেতনা আসছিল, তখনও ফার্মিং সিস্টেমস হয় নাই। তো ঈশ্বরদীতে থাকতে কালিকাপুর নামে একটা জায়গায়, কালিকাপুর অনেকের কাছে খুবই নাম করা একটা জায়গা, যেখানে আমাদের হোম গার্ডেন টেকনোলজি, বসত ভিটায় সবজি চাষের টেকনোলজির মডেল উদ্ভাবিত হয়েছে। তো সেইখানে এই হোম গার্ডেন করতে যে এই প্রথম চিন্তাটা, যে আমরা বললাম মানুষের বসত ভিটার ভিতরে কিন্তু আশেপাশে একটু সবজি উৎপাদন করি না কেন, মানুষ যাতে নিজেরা উৎপাদন করে ফ্রেশ খেতে পারে। ওইটা করতে গিয়ে দেখা গেল যে প্রথম সিজনে আমাদের সকল সবজি হয় ছাগলে খাইলো নাহলে মুরগিতে খাইলো। তখনই মাথায় হাত দিয়ে আমরা বসলাম, তাহলে আমরা আসলে কৃষকের যে পরিস্থিতি পরিবেশ তার সঙ্গে সামঞ্জস্য না করে আমরা গবেষণার প্রস্তাব করতেছি। আর একটা হলো ওই এলাকায় কালিকাপুরের কিছু এলাকায় দেখা যায় যে ওইখানে অনেক সময় বছরে অনেক সময় পতিত পড়ে থাকে, বিশেষ করে যখন আমাদের ধারণা হলো যে এই সময় তো ছোলা হতেই পারে, আর ওটা এঁটেল মাটি ছোলার জন্য উপযুক্ত। তা আবার বিজ্ঞানীদেরকে বললাম, ভাই ওই জায়গায় তোমার ক্রপিং প্যাটার্নটার ভিতরে ছোলা ইনসার্ট করো। এইটা করতে গিয়ে কৃষকরা রাজি হইল না এই পরীক্ষাটা করার জন্য। কেন রাজি হইল না? বলতেছে, স্যার এটা তো আমাদের বাপদাদার আমলে চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা জানি ওটা হবে না। কারণ হলো এঁটেল মাটি, আর ওইটা একটু নিচু জায়গাটা, নিচু জায়গার কারণেই এঁটেল মাটিটা এঁটেল, সেই জায়গাটায় ওই যখন ছোলাটা পাকার সময় হয়ে যায় তার আগে দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। যতটুকুই বৃষ্টি হোক, খুব বেশি হয় না, যতটুকুই বৃষ্টি হোক সেটাতেই আমার ছোলার জন্য ক্ষতি করে দেওয়ার জন্য যথেষ্ট। ফলে ওইটা স্যার চেষ্টা করবেন না, হয়তো 10 বছরের 1 বছর আপনার বৃষ্টি হবে না, সেটার জন্য আমরা ওটা নিয়ে করতে চাই না। আমাদের তখন আমরা পরিষ্কার করে এটা বুঝতেই পারলাম যে আসলে আমাদের কৃষকের সঙ্গে যদি আমরা তার পরিবেশ পরিস্থিতি সবকিছু যদি না বুঝে যদি গবেষণা কার্যক্রম করি, তাহলে পরে আসলে সেটা হতে যাচ্ছে না। এই জন্য কৃষককে অন্তর্ভুক্ত করা দরকার আমার এই গবেষণা কার্যক্রমের ভিতরে। কিন্তু তখনই আমার মনে আছে যে আমার খুব সম্ভবত 1982 সালে হবে, আমার কৃষি সচিব, তৎকালীন কৃষি সচিব মাঝে মধ্যেই উত্তরবঙ্গে আসতেন, জনাব আনিসুজ্জামান। যে উনি আসতেন এবং উনি আমাকে সাথে নিয়ে উত্তরবঙ্গে ঘুরতেন। তো একদিন এই সিরাজগঞ্জে ভুয়াপুর ফেরিঘাট, তখন ফেরিঘাট ছিল সিরাজগঞ্জ ভুয়াপুর, ওই ফেরিঘাটে ওনাকে তুলে দিতে সময় আমি 1 পৃষ্ঠার একটা কাগজ লিখেছিলাম। তখন ওইখানে পরিষ্কার করে বলেছিলাম যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটা পরিবর্তন হওয়া দরকার, যেখানে বিজ্ঞানীরা তাদের দেয়াল থেকে বের হয়ে এসে কৃষকের সাথে কাজ করবেন। এবং সব বিজ্ঞানী আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সকল বিজ্ঞানী এই কাজ করে কৃষকের সঙ্গে তার এই যে তার চিন্তা চেতনার ভিতরে ঢুকে সেখান থেকে নিজে শিক্ষা লাভ করার দরকার আছে, করে তাহলে হবে। তো এটাই ইভেনচুয়ালি
অন ফার্ম রিসার্চ ডিভিশন তৈরি হয়, যে স্পেশালাইজড গ্রুপ অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্টিস্ট, বিভিন্ন ডিসিপ্লিনের সায়েন্টিস্ট একসঙ্গে কৃষকের সঙ্গে কাজ করবেন যাতে করে ভালো করে তাকে বুঝতে পারেন। কিন্তু এইটা করতে গিয়েই যে চিন্তা হয়েছে, যে যে কথাটা আমি পরবর্তীকালে বলেছি, সেই মানে তখনই না, তারপরে আমার ইয়েতে আমার একটা লেখা পাবলিকেশন লিখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কৃষির যে আজকে যে কৃষি সেই কৃষির উদ্ভাবন জন্ম তো কৃষকের কাছ থেকে। আনুষ্ঠানিক আমরা যারা গবেষণা করছি, কৃষি গবেষণা বলছি, এটার জন্ম কখন? আপনি 100-150 বছর বাংলাদেশে তো মানে 1905 সালের ল্যাবরেটরি ওই সমস্ত দিয়ে ওইসব দিকে শুরু হয়েছে, কিন্তু বিশ্বে কৃষি আনুষ্ঠানিক গবেষণা ইতিহাস নয় আর 50 বছর, 60 বছর, না 100 বছরেরই আছে। কিন্তু তার আগে কে করেছে তাহলে? এই যে আমাদের এত ধানের জাত, এত মরিচের জাত, এত পটলের জাত, এই যে এক এক এলাকায় এক এক ফসলের বিন্যাস, এক ফসলের পরে আর এক ফসল হবে, কোন কোন মৌসুমে কোন ফসল হবে, এই যে এগুলোর উদ্ভাবন কে করেছে? কৃষকই তো করেছে। কৃষক ছাড়া তো করে নাই। কেউ একজন মাথায় চুলকাইছে, এটাকে কি ছিটাই দিলে হবে, না লাইন করে লাগানো লাগবে, নাকি চারা তুলে নিয়ে লাগানো লাগবে? এই যে চিন্তাগুলো, এগুলো কৃষকের মাথা থেকে আসছে, উৎপাদনকারীদের থেকে আসছে। ফলে কৃষক বিজ্ঞানী বলছেন বা কৃষকদের উদ্ভাবনী বলছেন, শামসুল আলম ভাই বলছেন কি, এই ফার্মার ইনোভেশনস ইংরেজিতে যাই বলি, যে কৃষকের উদ্ভাবনা, কৃষকের গবেষণা, এইটা নতুন নয়, শুধু আমরা আমাদের মনে থাকে না, আমরা যখন ভাবি যে আমরাই সবকিছু করতেছি। কিন্তু ফলে কৃষক একজন চিরাচরিত ভাবেই কৃষক একজন বড় গবেষক। ইভেন এখন আমরা যে সমস্ত প্রয়োগ নিয়ে যাই কৃষকের কাছে, সেটাও কৃষক আগে করে দেখে, ওটাও তার অ্যাডাপটিভ রিসার্চ। যে আমি এটা যে বলতেছেন, যে গোলাম হোসেন সাহেব বলতেছেন, এটা আমি একটু করে দেখি আগে হয় কিনা। তো সেইটা, এই জায়গাটাও কিন্তু তার একটা গবেষণাই। ফলে আমাদের খেয়াল রাখার দরকার যে কৃষক এবং কৃষির উন্নতির জন্য কৃষকের গবেষণাটা সবসময় রয়ে গেছে, আমরা শুধু স্বীকার করি না। আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করব। সেটা হলো 1981 বা 82 কথাই বলি মনে হয়, তখন ডক্টর ফসিউদ্দিন মাহতাব বাংলাদেশের কৃষিমন্ত্রী ছিলেন। গোলাম হোসেন সাহেব তো তখন চাকরিতে ছিলেন না। হ্যাঁ, ডক্টর ফসিউদ্দিন মাহতাব, এটা কি জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন না এরশাদ সাহেব ছিলেন? আমার জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন মনে হয়, জিয়াউর রহমান সাহেব। ডক্টর ফসিউদ্দিন মাহতাব সাহেব মন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গে এসে দিনাজপুরে গেছেন। তো আমি যেহেতু রাজশাহী বিভাগের, আমার এই যে অ্যাডাপটিভ রিসার্চ প্রায়োগিক গবেষণার দায়িত্বে ছিলাম, আমাকে আমার মহাপরিচালক সাহেব ফোন করে বললেন, কৃষিমন্ত্রী গেছেন দিনাজপুরে, কৃষি গবেষণার লোক খুঁজতেছেন ওখানে, তো তুমি যাও। তো আমি গেলাম, ভয়ে ভয়েই গেলাম। গিয়ে দিনাজপুরে উনি দিনাজপুর টাউন হলে মিটিং করতেছিলেন, তো ওখানে জিজ্ঞাসা করছেন কৃষি গবেষণার লোক আছেন কিনা। তা আমি পিছন থেকে দেরিতে পৌঁছাইছি, পিছন থেকে হাত তুলে বললাম স্যার আছি। বললো তাহলে এই মিটিং এর পরে আমার সঙ্গে কথা বলবেন। তো আমরা কৃষি সম্প্রসারণ আর আমাকে নিয়ে আলোচনা করতে গিয়ে তখন রংপুরের উপপরিচালক কৃষি সম্প্রসারণ পরেশচন্দ্র দাস ছিলেন। উনি বললেন, আমাকে বলছেন, জামিল ভাই, মন্ত্রী মহোদয়কে একটু মিঠাপুকুরে কৃষকের মাটি নিয়ে চলেন, আমরা কিছু দেখাইতে চাই। উনি কানে কানে আমাকে বললেন যে কৃষক আলু লাগায়, একবার লাগায় 2-3 বার তোলে, এইটা একটু দেখাইতে চাই। আমার নিজেরও বিশ্বাস হয় নাই, কিন্তু আমার কাছে মনে হলো এটা তো তাহলে তো উনি না জেনে তার বলতেছেন না। আমি মন্ত্রী মহোদয়কে বললাম যে স্যার কালকে সকালবেলা একটু আমাদের ওখানে যেতে হবে। উনি গেলেন।
আশ্চর্যের বিষয়টা যেটা দেখলাম যে কৃষক একবার আলু লাগাইতেছে, 3 বার হারভেস্ট করতেছে সেই একই প্ল্যান্টিং থেকে। আলুটা যখন মোটামুটি ভাবে 60 দিনের মাথায় বা এরকম মাথায় মাটির তলে দেয়, ওখানে আপনারা জানেন মিঠা পুকুরের মাটি একটু বেলে দোআঁশ, ওইখানে তলা দিয়ে মাটি দিয়ে হাত দিয়ে ওখান থেকে বড় বড় আলুগুলো তুলে নেয়, নিয়ে বাকিগুলো আবার চেপে চেপে দিয়ে রাখে। ওইটা আবার বড় হয় 15 দিনের মাথায়, আবার তুলে নেয়, ওইটা আবার বড় হলে তারপর ফাইনাল হারভেস্ট করে। মানে মাল্টিপল হারভেস্ট, কেউ 2 বার করে, কেউ 3 বার পর্যন্ত করে, আর্লি বাজার ধরার জন্য। বলে এখন একটা কথা যারা বলে যে মানে সেই আমলের কৃষি মানে শুধু খোরপোশের কৃষি ছিল, তাও নয়, কৃষকের তখনও অর্থনীতি ভালো করে মাথার মধ্যে ছিল। কিন্তু বিশেষ করে আমরা তখন বলতাম অর্থকরী ফসল বলেই মানুষ টাকার জন্য এবং লাভ কি করে হবে সেটা নিয়ে কথা বলছে তখন। কিন্তু শুধু আলু 2 বার তোলাই নয়, আলুর ভিতরে নানান ধরনের ইন্টারক্রপিং, মিষ্টি কুমড়া লাগাইছে, মূলা বুনছে, ডাঁটা ছিটাই দিছে, এই আলুর ক্ষেতের মধ্যে নানান কিছু, ফুলকপি বাঁধাকপি পর্যন্ত সেচ তো দেওয়াই লাগে আলুর ক্ষেতে, তাহলে কেন একটু ফুলকপি বাঁধাকপি কেন হবে না? এই যে গবেষণাগুলা তার অর্থনীতিকে, তার বাজারকে, তার উৎপাদনকে, সবকিছুর জন্যই সে নানান ধরনের প্রযুক্তি উদ্ভাবনে সবসময় ছিল। আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ার বিভিন্ন ধরনের শিক্ষা শুরু করেছি, তো আমার মানে সেকেন্ড ইয়ারে বা এরকম সময় এসে আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, গ্রামের কৃষক, গাজনার বিলের মধ্যে। আমি দাদাকে বললাম যে আচ্ছা, আপনারা যে যে এত জাতের ধান করেন, এর মধ্যে তো কোনো একটা নিশ্চয়ই, আউশ ধানের ফর এক্সাম্পল, কোনো একটা নিশ্চয়ই মানে সবচেয়ে বেশি উৎপাদন দেয়, ফলন হয়। বলে হ্যাঁ, তা আছে। তাহলে এই যে 8টা 10টা জাত কেন? আমন ধানও তাই, এতগুলা জাত কেন? একটা করলেই তো পারেন। তো উনি হাসে বললেন, ভাইজান আপনি তো এখন মানে কৃষি শিখতেছেন, আমাদের মুরব্বী হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, কিন্তু খেয়াল করেন, আপনি ভালো করে দেখেন, এই যে জাতগুলো আছে সবগুলো একই ধরনের জমিতে নয়। আর কোন জাত কৃষক, একটা হলো জমির ইয়েতে, তার যে কোনটায় পানি জমে যায়, পান্তা মাটি বলে, পানি জমে যাচ্ছে, কোনোটায় পানি ঠিক মতো সরতেছে না, অথবা সরে, অথবা কোনোটার জমির সরেস আছে, কোনোটায় নিরাশ আছে, এইগুলোর উপরে ভিত্তি করে ফসলের জাত নির্ভর করে। আবার কেউ আছে একটু মুড়ি খাবে, তার জন্য একটা মুড়ির জাত আলাদা আছে। কেউ আছে তার ওই যখন আগুন মাসে, কার্তিক মাসে গিয়ে খাবারের অভাব পড়ে যায়, ফলে আগুর যাতে ধানটা কেটে নিয়ে এসে কিছুটা হলেও ইয়ে করতে পারে, ওইটার ফলন কম হলেও ওইটা করতেছে। ফলে এই যে নানানটা মানুষের প্রয়োজন, তো ওই কথাগুলো তখন আমার মনে পড়ে যাচ্ছিল, আমার দাদা আমাকে এগুলো শিখাইছিলেন। আমি শেষ করি, সরি অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, যে মানুষের যদি কৃষকের যদি উন্নতি চাই, তাহলে কৃষকের চিন্তা চেতনার মধ্যে ঢুকতে হবে, তার পায়ে, তার জুতার মধ্যে আমার পা ঢুকাইতে হবে। অনেক কৃষকের জুতা নাই, তো কেমনি করে পা ঢুকাবেন? কিন্তু তবু চেষ্টা করতে হবে যে কৃষকের চিন্তাটা কি, তার প্রয়োজনটা কি, তার সুবিধা অসুবিধা গুলো, তার কোন প্রযুক্তিটা তার কাজে লাগবে সেটা করে দিয়ে, তার যে এবং তার কাছে তার যে উদ্ভাবনী গুলো আছে সেগুলোর থেকেও শিক্ষা লাভ করে আমরা কত দূর আগাইতে পারি। এটার থেকে অনেক কৃষকের এই উদ্ভাবনী থেকে, তার উদ্ভাবন করার যে ক্ষমতা আছে, সেখান থেকে আমাদের বিজ্ঞানীরা অনেক শিখতে পারি, যে শিক্ষাটা আমাদের ভবিষ্যৎ আমাদের গবেষণাগুলো কাজ করতে। আমি প্রায় 20 মিনিট কথা বলে বলছি। থ্যাংক ইউ স্যার। বাট আপনি যে কথা দিয়ে শুরু করেছিলেন যে আসলে এটার জন্য 2 ঘন্টাও যথেষ্ট না, আমরা আসলে শুনতে শুনতে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের আরো অনেক বেশি শোনা দরকার। ইনস্টিটিউশনাল মেমোরি হিসাবে আপনার কাছ থেকে এগুলো আমাদের জানা দরকার, এই প্রজন্মের মানুষদের। আমরা ইনশাল্লাহ আপনার এই গল্প আমরা আরো বিস্তারিত শুনবো কোনো এক সময়, কোনো একটা সেশনে, শুধুমাত্র এই গল্পই শুনবো আমরা। আপনি আমাদেরকে আসলে অনেক
সহজে জিনিসগুলোকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের কবি ইকবাল আহমেদ ভাই একটা সুন্দর কথা লিখেছেন, যেটি আসলে আপনার কথাকে ধরেই উনি লিখেছেন। কৃষকরা ধরে রেখেছিল হাজার রকম জাত, বৈজ্ঞানিক আবিষ্কারে অনেক হলো উৎখাত। মানে উনি অনেক সবসময় কবিতা লিখে লেখেন। যাই হোক, এটি ওনার একটি কবিতা, উনি যেভাবে ইয়ে করেছেন। আমরা হয়তো আরো মানে আমরা উৎখাত করিনি হয়তো বৈজ্ঞানিক আবিষ্কারে, কিন্তু হয়তো আরো বেশি ভার্টিক্যালি আমরা অনেক গভীরে যাওয়ার চেষ্টা করেছি, মানে কিছু সংখ্যক বিষয়কে নিয়ে। বাট এই জাতগুলো আমাদের অনেক জায়গায় ছিল। আমাদের সাইফুল আজম খান, ওনার একটি প্রশ্ন হচ্ছে যে লাক্সই প্রযুক্তি ও প্রায়োগিক প্রযুক্তির মধ্যে পার্থক্য কি? আমার মনে হয় যে প্রায়োগিক প্রযুক্তি না, আমরা যে প্রায়োগিক গবেষণা বলছি তার মাধ্যমে লাক্সই প্রযুক্তি আসলে উদ্ভাবন করা হয়, এটি আমার কাছে মনে হয়। বাট ডক্টর গোলাম হোসেন স্যার বা অন্যরা আরো বেশি ব্যাখ্যা করে দিতে পারেন। এবং উনি যথার্থ বলেছেন যে রিসার্চ এন্ড এক্সটেনশন শুড বি ডিমান্ড ড্রিভেন। যাই হোক, আমরা আবারও আলোচনায় ফিরে আসি। গোলাম হোসেন স্যারের জন্য বলছি যে গত প্রোগ্রামে আমরা যদিও কৃষির কথা উল্লেখ করেছিলাম, কিন্তু সবাই যেহেতু মৎস্য সেক্টর ছিল, জিয়াউল হক বাবলু ভাই আসলে উনি আপত্তি তুললেন যে আপনারা কৃষি প্রায়োগিক গবেষণার কথা বললেন, শুধু মৎস্য নিয়ে আলোচনা করলেন। তো আজকে আমরা আসলে একটু কৃষির দিকে একটু প্রথমে যেতে চাই, পরে মৎস্যের দিকে যাবো, এটাকে ব্যালেন্স করার জন্য। জিয়াউল হক বাবলু ভাই উনি আসলে অস্ট্রেলিয়াতে যে কাজগুলো করছেন সেটি মোটামুটি আমার ধারণা যে প্রায়োগিক গবেষণার কাজই করছেন উনি। এবং সেখানে আমরা আসলে বাহিরের উন্নত দেশে, যেহেতু আমরা উন্নয়নশীল দেশে এখন উন্নতি হচ্ছি, পরে উন্নত দেশে উন্নতি হব, আমরা এখন থেকে আসলে আমার মনে হয় জানা দরকার যে উন্নত দেশগুলোতে বিষয়গুলো কিভাবে তারা কাজ করেন। এবং ওনার মতো একজন কৃষি বিজ্ঞানী যিনি অনেক বছর ধরে বিদেশের একটা উন্নত দেশের কৃষির সাথে সম্পৃক্ত, আমরা একটু জিয়াউল হক বাবলু ভাইয়ের কাছ থেকে শুনবো যে আপনাদের ওখানে এই যে প্রায়োগিক গবেষণা, আমরা যেটা বলছি যে কৃষক বিজ্ঞানীদের মূল্যায়ন করা অথবা তাদের চাহিদা অনুযায়ী গবেষণা করা, যেটিকে একাডেমিক ল্যাঙ্গুয়েজে অনেক সময় আমরা বটম আপ অ্যাপ্রোচও বলি। আমরা এই বটম আপ অ্যাপ্রোচটাকে আপনি আসলে আপনার ওখানের অভিজ্ঞতাটাকে যদি আমাদেরকে একটু তুলে ধরেন। জিয়াউল হক বাবলু। ধন্যবাদ। আমি প্রথমে ওই ভাই যেটা বললেন যে কৃষি এবং মৎস্য, সো মানে ওই দিনের আলোচনাটা মৎস্যের উপরে ছিল। মৎস্য কৃষির একটা বিরাট অংশ। তো আমি বলবো যে মৎস্যরও আবার অনেক অনেক সাব অংশ আছে। তো আমরা ওইটা বলতে পারতাম মৎস্য উন্নয়ন আর সামগ্রিক কৃষিতে সবকিছু আসবে। তো যাই হোক, আমার ওই দিনের আলোচনা খুব ভালো লাগছে, যে খুব প্র্যাকটিক্যাল। আচ্ছা, আজকে যে কথাটা জানতে চাচ্ছিলেন অস্ট্রেলিয়ান প্রেক্ষাপটে বটম আপ ভার্সেস টপ ডাউন রিসার্চ, তো এখানে জয়নাথ স্যার যেটা বলছিল, ওনার ওয়েফআরডি থেকে যেরকম উনি বটম আপ শুরু করার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, এবং বাংলাদেশেও বটম আপ হয়, কিন্তু এদিকটায় বটম আপটা খুব বেশি হয়। হওয়ার কারণ আছে একটা, মানে আপনি এজ এন ইকোনমিক্স বটম আপ টপ ডাউনকে আমি আর একটু সহজ করে দিতে পারি আপনাদের কাছে, যে আমাদের বাংলাদেশের যেহেতু কৃষকরা স্মল ফার্মার, স্মল প্লেয়ার, ছোট কৃষক, সাস্টেনেন্স ফার্মার, ওই ধান উৎপাদন করে কোনোরকম ভাবে জীবন জীবিকা করবে, কাজে তাদের ভূমিকা। আর অস্ট্রেলিয়াতে যদি আমি আমাদের সবচেয়ে বড় মাইনিং কুইন যে ছিল, তাকে এখন বলা হয় কটন কুইন, সরি, তাকে বলা হয় ক্যাটেল কুইন। সো এগ্রিকালচার এমন একটা ইন্ডাস্ট্রি যে যেখানে সবচেয়ে বড় ধনী মাইনিং কুইন এগ্রিকালচারে নেমে আসলো, কারণ এটার প্রোডাক্টিভিটি, এটার প্রফিটেবিলিটি, এটার শেয়ার নেওয়ার জন্য। এবং সে উইদিন 10 ইয়ার্স সে 8-10টা ফার্ম কিনে নিল বাংলাদেশের কয়েকটা জেলার সমান। এবং উনি বটম আপ রিসার্চ শুরু করলো। জাপানের ইয়াগু বিফ, যেটা এক ধরনের বিশেষ গরুর মাংস, পৃথিবীতে অনেক ডিমান্ড, অনেক দামি রেস্টুরেন্টের দামি আইটেম। অস্ট্রেলিয়াতে সাধারণ বাজারে একটা সিম্পল ভার্সন পাওয়া যায় 5,000 টাকা কেজি। তো উনারা স্পেশালাইজ প্রোডাক্টে আসলো। উনি 8 বছর উনি রিসার্চ করলো যে এটা অস্ট্রেলিয়ান ভার্সন কিভাবে করা যায় আমাদের এনভায়রনমেন্টে, এবং সাকসেসফুল হলো। এখন বিশ্বের উনি 10-15টা কান্ট্রিতে এক্সপেন্সিভ রেস্টুরেন্টে সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা কি হলো? ফার্মার ইনিশিয়েটিভ রিসার্চ হলো, বটম আপ হলো,
She doesn't need any help from government, from any research institute. She has done by own. So কিন্তু এটা স্টার্ট হলো বটম আপই বলবো, ইট ইজ নাথিং ফ্রম টপ ডাউন। বাট আমরা বাংলাদেশে করি যেহেতু ফার্মারদের কোনো ইনফ্লুয়েন্স নাই রিসার্চকে প্লে করার, রিসার্চ রান করার। কিন্তু জনাব স্যার যেটা বলছিলেন যে ওই 8টা ধরনের ধান করতেছে, এবং আমাদের ফার্মাররা ট্রেডিশনালি 8টা ধানের যখন করে কোনো একটা ভালো ফলন হলে যে এলাকার ফলনটা ভালো হয় ওটাকে বীজ হিসেবে রেখে নেয়। এটাই তাদের রিসার্চ, বটম আপ রিসার্চ। সেখানে আমরা ধান গবেষণা থেকে আমরা আরো ভালো জাত দিয়েছি, সেটা হলো প্রোডাক্টিভিটি। আমরা যখন ন্যাশনালি করব, যেটা অস্ট্রেলিয়া আমরা কিছু কিছু করি, ন্যাশনালি সেক্টরে আমরা প্রোডাক্টিভিটিটাকে ইনক্রিজ করার চেষ্টা করি। আর বাকি এগ্রিকালচারটা এত স্পেশালাইজড, ওয়ান শার্ট সাইজ ডাজন্ট ফিট অল। এক এক জায়গার মানে বায়োফিজিক্যাল কন্ডিশন ডিফারেন্ট, সো এক এক জায়গার নিড ডিফারেন্ট। আপনার যদি আপনার দাউদকান্দি মডেলে যাই, মাছ এবং পানি এবং এনভায়রনমেন্ট এক ধরনের। আমি যদি রাজশাহীর তানোরে যাই, সেখানে মাইলের পর মাইল পটেটো একজন সাধারণ কৃষক অন্য এলাকা থেকে এসে আলু করা শুরু করলো 95 সালে, এখন ওখানে 5,500 কোটি টাকার আলু হয়। তো ওই যে এটা লোকাল ইনিশিয়েটিভ। কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে আবার রিলেট করি, আমি বলি যে তুলা গবেষণায় কাজ করেছি, আমার বেতন আসতো তুলা গবেষণায় কৃষকের তুলার পার বেল $3 তারা রিসার্চ লেবি দিত। ফার্মাররাই বলতো যে আমার তুলার উৎপাদনের প্রতি বেলে আমি যা পাবো প্রতি বেলে আমি $3 রিসার্চ লেবি দিচ্ছি, $3 পার বেল। গভর্নমেন্ট তখন বলতো আমি $3 পার দিচ্ছি, আগে ডলার টু ডলার ম্যাচ করতো। $6 পার বেল প্রোডাকশন নিয়ে ওরা আমাদের কিছু সায়েন্টিস্টকে অ্যাকুমুলেট করে গবেষণা কেন্দ্র করে আমাদের রিসার্চগুলো করতো। আমরা কটন ফার্মারদের স্বার্থ দেখতাম। তাহলে কি দাঁড়ালো? এটা অ্যাবসলিউটলি বটম আপ। তো জিনা রায়হান্ডের কথা কি বললাম, যে বড় কর্পোরেটরা চলে আসছে ফিল্ড লেভেলে রিসার্চ করতেছে। তো আমি যেটা বাংলাদেশকে যখন রিলেট করি, আমি দেখি যে আমাদের এসিআই এর কিছু কাজ দেখলাম কিছু কিছু সবজি নিয়ে। তো বড় বড় কোম্পানিগুলা, কর্পোরেট গুলা রিসার্চে আসতে পারে, আবার আসে না। আমাদের বটম আপ কি হতে পারে? আমি যে তানোরের কথা বললাম, রাজশাহীতে তানোর এলাকায় যে আলু বিপ্লব হইলো, এখানে 37টা কোল্ড স্টোরেজ হয়ে গেল। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসর মঞ্জুর হোসেন সাহেব, ওনারা একটা টেকনোলজি ডেভেলপ করলো যে লোকাল জিনিসপত্র দিয়ে মাত্র 14 লাখ টাকায় 300 টন স্টোরেজ করা যাবে, 26 টেম্পারেচারে রাখা যাবে, কোল্ড স্টোরেজ ওনারা করলো। এটা করলো রাজশাহী শহরে। এটা যদি ওনারা তানোরে নিয়ে যায়, তানোরে নিয়ে যদি ওনারা আরো চেষ্টা করতেছে 16 ডিগ্রি টেম্পারে নিয়ে আসা যাওয়ার জন্য, যাতে আরো সবজিও করা যায়। তো ওনাদের বটম আপ রিসার্চ, বিশেষ করে আমার আজকে আপনার টপিকটা বলার পর থেকে যে আমি চিন্তা করতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে, যেহেতু বললাম যে আমি গরু এবং তুলা দুটা দিলাম, এটা বটম আপ হচ্ছে। আরেকদিন আমি বলতেছিলাম আপনাদেরকে, যেমন যে মৌমাছি আমাদের একটা নতুন ইন্ডাস্ট্রি, অল্প কিছু লোক আছে, ওরা যেহেতু খুবই ছোট ইন্ডাস্ট্রি, ছোট কমিউনিটি, ওদের $3 পার লিটার লেবি দিতে পারবে না। গভর্নমেন্ট তাদেরকে একটা বড় চাঙ্ক, আমার ঠিক মনে নাই, $12 বা $12 মিলিয়ন দিল, তোমরা কথা বলো, কারণ মৌমাছি না থাকলে আমাদের পরাগায়ন বন্ধ হয়ে যাবে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। সো this is bit of top down, and then we distribute research to the university shows the research interest, research start শুরু হয়। আমি আবার যদি বলি যে রাজশাহী ইউনিভার্সিটির কাজটা, রাজশাহী ইউনিভার্সিটি যদি তানোরে চলে যায়, আমি এক্সাম্পল বলতেছি, এই জাতীয় আরো অনেক কিছু হতে পারে। আমরা দাউদকান্দিতে যদি বুয়েটের কোনো টেকনোলজি টিম চলে যায়। সো এগ্রিকালচার হলো, এটা একটা শিল্প, এটা শুধুমাত্র এগ্রিকালচারিস্ট করবে তা না, কৃষক করবে, ইঞ্জিনিয়ার করবে, ডাক্তার করবে, বড় বড় ব্যবসায়ীরা করবে, কর্পোরেট করবে। সো যেটা বাহিরে উন্নত বিশ্বে যেটা মোস্টলি বটম আপ হচ্ছে, যেহেতু তাদের পাওয়ার আছে, করার ক্যাপাসিটি আছে, আমাদের নাই, কিন্তু আমাদের হচ্ছে আস্তে আস্তে। কিন্তু আমি যদি রিলেট করি এবং সাজেশন দিতে চাই, আমি মনে করি আমাদের বাংলাদেশের সমবায়ের মাধ্যমে সেটা হতে পারে, বা কর্পোরেটরা বড় কোম্পানিগুলো এগিয়ে যেতে পারে। আর সবচেয়ে ইজিয়েস্ট হবে বটম আপ রিসার্চের জন্য, আজকাল অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, উই ডোন্ট নিড টু ডিপেন্ড অন এগ্রিকালচার ইউনিভার্সিটি, দে হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব। এখন অনেকগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়ে গেছে, যে কোনো রাজশাহী ইউনিভার্সিটি, ইভেন বুয়েট, তারাও এগিয়ে আসতে পারে। এক একটা রিজিওনাল বেসকে ধরে, রিজিওনাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো আছে, আমাদের ফার্মারদের নিড বেস রিসার্চ তারা শুরু করতে পারে। সো এইভাবে আমাদের দেশেও স্টার্ট হতে পারে বটম আপ রিসার্চ। আমার মনে হয় আমি ধন্যবাদ ভাই।
কিছু বলছিলেন? না, আমি এই পর্যন্ত থাকি। কারো যদি প্রশ্ন থাকে তখন আমি উত্তর দিব। আচ্ছা। আর আর বাকিটা আপনাদের কাছে রাখলাম। ধন্যবাদ। না, জি, থ্যাংক ইউ বল্লু ভাই। আমার মনে হয় যে আমরা আসলে অস্ট্রেলিয়ার ফার্মারদের সাথে বাংলাদেশের ফার্মারদের কোনোভাবেই কম্পেয়ার করতে পারবো না, বাট আমরা একটা অ্যাপ্রোচের কথা জানার জন্য আসলে এই বিষয়টি, যে আসলে আমাদেরকে উন্নয়নের জন্য যেটি দরকার মাঠ পর্যায়ে প্রয়োজনীয়তাটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেটিকে আমরা কিভাবে আরো বেশি উন্নয়ন করতে পারবো। যে গরুর একটি উদাহরণ দেওয়া হয়েছে, আমার মনে হয় যে একই রকমের গবেষণা যদি শামসুল আলম বাদল ভাইয়ের ওখানে হয়, যে আমরা আমাদের তেলাপিয়াকে আসলে স্বাদে গন্ধে আরো ভালোভাবে কিভাবে উন্নত করে এটাকে বৈদেশিক চাহিদার জায়গায় নিতে পারি, সেই গবেষণাগুলো অনেক বেশি প্রয়োজন। কারণ প্রোডাক্টিভিটির যে লক্ষ্যমাত্রা সেটি আমরা অলরেডি অ্যাচিভ করেছি, এখন আমাদের দরকার এটিকে সামনে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কৃষকদেরকে বেনিফিশিয়াল হতে হবে, না হলে আমরা আস্তে আস্তে আমাদের এই আগ্রহ হারিয়ে ফেলবো এবং সেখান থেকে আমাদের যে জায়গাটি আলটিমেটলি যে টার্গেটটি সেটি আমাদের জন্য থ্রেটেন হয়ে যাবে। এনিওয়ে, আমার মনে হয় যে আমরা বাবলু ভাইয়ের কথা আরেকটি জিনিস যেটি বুঝলাম সেটি হচ্ছে আসলে আমাদের সব রকম টার্গেটকে অ্যাটেন্ড করতে যেটি দরকার একটি সমন্বিত এগ্রিকালচার দরকার, যেটি কোঅপারেটিভ বেসিস হতে পারে, মানে যেটি অস্ট্রেলিয়াতে বড় ফার্মের কথা বলা হচ্ছে। আমরা আমাদের ভার্সনে আমরা কমিউনিটি এন্টারপ্রাইজ বলি বা কোঅপারেটিভ বলি, যেটি দরকার যে অনেক ফার্মারকে, আমাদের কৃষকদেরকে, আমাদের জমিগুলো যেহেতু ছোট ছোট, সুতরাং সবাইকে একত্রিত করে যদি আমরা একটা ফার্মিং সিস্টেম ডেভেলপ করতে পারি তাহলে হয়তো আমাদেরও উন্নয়নের আরেকটি ধাপ আমাদের হবে। এবং এটি একটি মাঠ বেস, মানে মাঠ পর্যায়ের একটি চাহিদা বর্তমানে, সেটি হয়তো বাবলু ভাই আমাদেরকে বললেন যে বর্তমানে আমাদের যে চাহিদাটি সেটি হচ্ছে যে আমাদের এই প্রোডাকশন যেগুলো হচ্ছে ছোট ছোট আমাদের যে ফার্মার, ইন্ডিভিজুয়াল ফার্মারদের যে প্রোডাক্টিভিটি আছে বা প্রোডাকশন যেটি আছে সেটিকে আমরা আরো বেশি কোঅর্ডিনেটেড ওয়েতে কিভাবে আমরা মার্কেটে নিতে পারি এবং তাদেরকে কিভাবে আরো বেশি বেনিফিশিয়ার করতে পারি সেদিক থেকে আমাদের ইয়ে করা দরকার। আমি এই পর্যায়ে শামসুল আলম বাদল ভাইয়ের কাছে যাব। আজকে গোলাম হোসেন স্যারের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আসলে শেষ পর্যায়ে আমাদেরকে সাম আপ করা এবং আমাদের যে প্রশ্নগুলো আছে আসবে সেগুলোকে কিছুটা অ্যাড্রেস করবেন উনি, আশা করি আমরা ওনার একাডেমিক জায়গা থেকে। শামসুল আলম ভাই, গত আলোচনায় আপনি আসলে বলেছেন যে আমাদেরকে আমাদের থ্রেড গুলো কি কৃষকদের, এবং আমরা আমাদের আরো বেশি নিড বেস বা আমাদের অ্যাপ্লাইড গবেষণা রিসার্চ আমাদের দরকার। আপনি যদি আজকে ওটাকে আরেকটু ইলাবোরেট করেন, আসলে কি হলে আমরা আমাদের ফার্মারদেরকে, আসলে আমাদের ফার্মারদের প্রয়োজনটাকে আরো কিভাবে আমরা ডিফাইন করতে পারি, যাতে যারা পলিসি মেকার আছেন বা গবেষকরা যারা আছেন তারা সেটিকে আসলে সহজেই পিক করতে পারেন বা তারা সেটিকে অ্যাড্রেস করতে পারেন। আমাদের দিক থেকে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করব আমরা আসলে, যে আমাদের কোন গবেষণাটি দরকার, কিভাবে দরকার? শামসুল আলম ভাই। জি জি, উপস্থিত সবাইকে, বিসেফে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আসলে একটা কথা অত্যন্ত ভালো লেগেছে আমার, জিয়াউল বাবলু ভাইয়ের কথা, যেমন নিড বেসড রিসার্চ। আসলে কথাটা কিন্তু অনেক ওয়াইড। আমি একটু বলতে চাই, যেমন আমরা যখন মাছ চাষ শুরু করি, প্রথম দিকে বাণিজ্যিক মাছ চাষ কিন্তু বাংলাদেশের ইতিহাস খুব বেশি। আমি একটু মাছ নিয়েই বলতে চাই, কারণ আমি জড়িত আসলে মাছ নিয়ে। তো তো আমরা যখন শুরু করি প্রায় ধরুন 92, 93, 95 এর দিকে, তখন কিন্তু গবেষণা, মাছ দিয়ে গবেষণা খুব একটা যে ছিল তা কিন্তু আমার মনে হয় না। আমরা তো করেছি বাণিজ্যিক ভাবে, আমাদের কি করলে লাভ হতো। দেখেন, তখন ফ্লোটিং ফিড, ভাসমান খাদ্য কিন্তু ছিল না। আমরা সিঙ্কিং ফিড, তবু একটা কোম্পানি যাত্রা করেছিল, কোয়ালিটি কোম্পানি। তো আমরা এই খাদ্যগুলি মাছকে দিতাম, মাছকে দিয়ে আবার চেক করার জন্য পুকুরে নামাতাম লোক, যে দেখো তো মাছগুলি খেয়ে ফেলছে কিনা, নাকি সাপ্লাই বেশি হয়ে গেছে খাবার। তারপরে আমরা ভাবলাম যে এটা তো খুব ল্যাবোরিয়াস ওয়ার্ক, যে প্রতিবারই একজন ওয়ার্কারকে নামাতে হয় পানিতে, যে নিচে কি জমে আছে নাকি না খেয়ে ফেলছে মাছ। তারপরে আমরা এগুলো চিন্তা করলাম যে কিভাবে আমরা এমন পরিমাণ খাদ্য দিব যাতে মাছের ওয়েস্টেজ না হয়, সম্পূর্ণ যাতে খেয়ে ফেলে। আমরা করলাম কি পরিমাণ মাছ আছে সেটা আমাদের তো লিপিবদ্ধ থাকতো, কত কেজি খাবার দিতাম, সেটার সাথে আমরা একটা রিলেট করলাম, একটা পার্সেন্টেজে নিয়ে আসলাম যে কত কেজি মাছ এখন পুকুরে আছে, কত কেজি খাদ্য দিলাম। এটা কিন্তু
কোনো গবেষণা থেকে আসছে বলে আমার মনে হয় না, কারণ এটা আমার পুকুরেই আমি করেছি। আমার সাথে অবশ্য এগ্রিকালচার ইউনিভার্সিটির কিছু শিক্ষক, যেমন মনেই করতে হয় আনোয়ার ইসলাম স্যার, ওনার কথা, উনি এইসব ব্যাপারে ভীষণ উৎসাহী ছিলেন। বলতেন যে চলো তো আমরা এটা এইভাবে ক্যালকুলেশন করি যে কত কেজি খাবার দিব এই পুকুরে। আমরা দিতাম, হয়তো ক্যালকুলেশন করে বের হতো 25 কেজি খাদ্য। তো এই গবেষণা কিন্তু আমরা কিন্তু আশাই করতে পারি। এই ধরনের প্রচুর কাজ আছে যেগুলি আমরা সাশ্রয় করার জন্য, আমাদের উৎপাদন ব্যয় কমানোর জন্য আমরা কিন্তু নিজেরাই করেছি। তো সেই জন্যই আমি বলি যে নিড বেজ রিসার্চ, যেটা শুনলাম এবং আমিও বলি প্রায়, যে আমাদের যা প্রয়োজন সেই নিয়ে কিন্তু গবেষণা প্রয়োজন, এবং সেটা যদি ফিল্ডে আসে তাহলে কিন্তু যে আমরা যারা উৎপাদনকারী, আমরা বলি ফার্মার্স বলি, তারা যে সবসময় নিজেরা গবেষণা করতে পারবে অথবা গবেষণা করে সেটা একটা সামারি করতে পারবে অথবা সেটাকে পপুলারাইজ জেনারেলাইজ করতে পারবে, তা কিন্তু সব ফার্মারই পারবে না। কিন্তু যদি এই ধরনের গবেষণাগুলি যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে আসে অথবা যেনারা গবেষণা করেন সেই সমস্ত জায়গা থেকে আসে, তাহলে উৎপাদনকারী যারা, তারা কিন্তু বেনিফিটেড হবে। আমি কিন্তু সেই কথাটাই বলতে চাই। জিনিস দেখেন, এখন আমাদের যে এই যে আমাদের উৎপাদন মাছের প্রায় 44 লক্ষ, যদিও আমি মনে করি যে এই ডেটার বেসিস কি, কারণ আমি প্রায় 25-30 বছর যাবত মাছ উৎপাদনে জড়িত। আমার কাছে কোনো সংস্থা কিন্তু আজ পর্যন্ত আসেনি যে ভাই আপনি এই বছর কত টন মাছ উৎপাদন করেছেন, আমার কাছে আজ পর্যন্ত। তাহলে এই তথ্যটা কোত্থেকে আসে? আমি কেন ডেটার কথা বলি? আমাদের কিন্তু রিয়েল ডেটা দরকার, যে আমাদের রিয়েল উৎপাদন কত, কত হাজার মেট্রিক টন, কত লক্ষ মেট্রিক টন, আর কনজামশন কত আমাদের লোকাল। আমরা এক্সপোর্ট কিন্তু আমরা করতে পারছি না এখন, রিমার্কেবল। একমাত্র চিংড়ি কিছু এক্সপোর্ট হয়, এছাড়া আমরা যে অন্য মাছ উৎপাদন করি এটার কিন্তু এক্সপোর্ট নাই বললেই চলে। প্রকারান্তরে আমরা কিন্তু ইম্পোর্ট করি প্রচুর পরিমাণ। ঢাকা হোলসেল মার্কেটগুলোতে কেউ যদি যান, আমি গোলাম হোসেন ভাইকে বলবো যে উত্তরার পাশেই যে একটা মার্কেট আছে ওইখানে গেলে দেখবেন ইন্ডিয়ান মাছের 6 লাখ ইন্ডিয়া থেকে আমদানি হচ্ছে, আমরা কিন্তু বিক্রি করতে পারছি না। এইটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজের অনেক মিটিং এ আমি বলেছি। আমাকে কেউ কেউ বলেছে আমাদেরকে দেখাইতে পারবে না, না দেখানোর কি আছে, চলেন মার্কেটে। বলে যে আমরা তো জানি না। তাহলে খোঁজ নিয়ে পরে দেখলাম যে এই মাছগুলি ইম্পোর্ট হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট নিয়ে, বাণিজ্য পারমিশন নিয়ে ইম্পোর্ট হচ্ছে, অথচ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ কিন্তু এটা জানে না। তা আমরা যদি আমাদের উৎপাদন 44 লক্ষ মেট্রিক টনই হয়, তাহলে এই আমদানিটা কেন? আমি যে প্রায়ই বলতে চাই যে আমাদের মাছের দাম গত লাস্ট এই বিসেফের এই প্রোগ্রামে আমি বলেছিলাম পাবদার প্রাইসের কথা, এটা গতকালকে কিন্তু আরো কমেছে। তো এটা নিশ্চয়ই উৎপাদন বেশি হচ্ছে, আমাদের কনজাম্পশন কম হচ্ছে, সেই জন্যই দাম কমে যাচ্ছে। তাহলে এটা গভর্নমেন্টকে কিন্তু ভাবতে হবে, অথবা উপযুক্ত ইনস্টিটিউশন যেগুলি আছে তাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আমাদেরকে কি পরিমাণ উৎপাদনে যেতে হবে, এবং এই জন্য রিয়েল ডেটা কিন্তু আমাদের দরকার। সেই ডেটাটা আমি মনে করি যে এটা কোনো প্রতিষ্ঠান হয়তো করতে পারে। আর এই যে আমাদের যদি 44 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়, এই যে এসডিজি নিয়ে আমরা কথা বলি, প্রতি কথাতেই প্রতি ওয়ার্কশপ সেমিনারেই কিন্তু আমরা বলি আমাদের এসডিজি, আমাদের লক্ষ্যমাত্রা এটা। আমি বলি এই যে উৎপাদন, এটা সাস্টেনেবল কিভাবে হবে? আমরা যদি এইটার যদি অন্যান্য বিষয়ে প্যারালেলি যদি কাজ না করা হয়, তাহলে এটা কি সাস্টেনেবল হবে এই উৎপাদন? এটার জন্য অনেকগুলি দরকার, যেমন ফার্মার্স এডুকেশন দরকার, মার্কেট চেইনের সাথে কাজ করতে হবে, কনজামশন এনহ্যান্স করার জন্য কাজ করতে হবে। কি কি করতে হবে সেই নীতিমালাগুলি তো নির্ধারণ যারা উৎপাদন করে তারা নিশ্চয়ই করতে পারে না। তো এটা তো আসতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে, সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে, গবেষকদের মাথা থেকে, অথবা যিনারা এগুলার এক্সটেনশন এবং কনজামশন নিয়ে কাজ করেন সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলি আসতে হবে। আমাদের ফিশারিজের কথা যদি এখন বলি, আমাদের মাছের যে উৎপাদন, যারা উৎপাদনকারী তাদের অবস্থা কিন্তু আমি 30 বছরের ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থা কিন্তু এখন। প্রচুর স্টক, প্রত্যেকের পুকুরে কিন্তু প্রচুর মাছের স্টক, কিন্তু বিক্রি করতে পারছে না। মানে আমি অনেককেই বলতে চাবো, যদি ময়মনসিংহ এর কোনো মার্কেট গুলাতে কখনো আসেন, আপনারা দেখবেন যে মাছের কি পরিমাণ আমদানি হয় কিন্তু বিক্রি হচ্ছে না। তো এই জিনিস থেকে তো ফার্মারদেরকে
ভালোভাবে বেঁচে থাকার উপায়টা তো বলে দিতে হবে যে তোমরা আর উৎপাদন করবা না, অথবা আর একটু রিডিউস করো উৎপাদনটা, যাতে চাহিদাটা বাড়ে এবং প্রাইসটা একটু আপ হয়। প্রায় এর ভিতর আবার ইম্পোর্ট হচ্ছে, ইন্ডিয়া থেকে প্রচুর মাছ বার্মা থেকে তো আসতেছে। তা আমি সেই কথাটাই বলতে চাই যে প্যারালেলি উৎপাদন কমাইতে আমি চাই না, বলি না, কারণ যে সমস্ত ফার্মাররা এই উৎপাদনের সাথে জড়িত তাদের তো এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হয়েছে। আমি নিজেও দেখেন, আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমি ইউনিভার্সিটি থেকে বের হয়েছি 82-তে, কাজ করেছি বায়োগ্যাস প্ল্যান্ট, বিভিন্ন সিড হারভেস্ট সেন্টার, মাইক্রো ক্রেডিট নিয়ে। তারপরে আমি 30 বছর যাবত এই মাছ উৎপাদনের সাথে জড়িত। তো আমি তো সেলফ এমপ্লয়মেন্টে আমি 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 কাজ করছি। তা আমাকে উৎপাদন তো আমাকে চালিয়ে যেতে হবে, কিন্তু আমাকে বের করতে হবে, অথবা গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন শুনতে হবে আমাকে, যে কি করলে আমি উপযুক্ত দাম পাবো, কি করলে আমি হয়তো এক্সপোর্ট করতে পারবো, এগুলিও ভাবতে হবে এবং ইনস্ট্রাকশন আনতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি মনে করি যে এই যে আমাদের উৎপাদন, এর একটা পার্সেন্টেজ আমরা যদি লোকালি, এক্সপোর্টটা নিয়ে আমি এতটা এখনো কেন ভাবি না, কারণ এক্সপোর্ট কোয়ালিটি মাছ কিন্তু আমাদের দেশে এখনো আমরা উৎপাদন করতে পারছি না। কিছু চিংড়ি উৎপাদন হয়, এটা নিয়েও কিন্তু বিভিন্ন বিতর্ক, এটা সবাই আপনারা জানেন। কিন্তু আমরা অন্য যে সমস্ত মাছ, যেমন ইন্ডিয়াতে কিছু পাবদা মাছ এক্সপোর্ট হতো, এখন ইন্ডিয়ানরা কোভিড-19 কারণে এই ওরা ইম্পোর্টটা প্রায় কমিয়ে দিয়েছে, এবং প্রাইসও ওরা বাংলাদেশের লোকাল প্রাইসটা জেনে এখন ওরাও প্রাইসটা কমিয়ে দিয়েছে। না হলে বাংলাদেশের উৎপাদিত পাবদা মাছের প্রায় 50-60% কিন্তু ইন্ডিয়াতে চলে যেত, যে কারণে পাবদা মাছের প্রাইসটা এখন বাংলাদেশে কমে গেছে। আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, এই কোভিড-19 কারণে একটা শ্রেণী যারা প্রতিদিনই ইনকাম করতো এবং মাছ কিনতো, সেই শ্রেণীটার কাছে বোধহয় টাকা পয়সা নেই আমার কাছে মনে হয়, এবং তারা বোধহয় প্রতিদিন অথবা সপ্তাহে যে কয়েকদিনই মাছ কিনতো, সেই মাছটা বোধহয় এখন আর কিনতে পারছে না। তো এইটাও একটা কারণ হতে পারে। এইটারও উপায় বের করতে হবে, কিভাবে তাদের এমপ্লয়মেন্ট করা যাবে, তারা কিভাবে মাছ কিনতে পারবে। এইসব দিক নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। এখন ভাবার আরো বিষয় হলো যেটা, যে আমরা যদি কম দামে মাছ উৎপাদন করি, লোকাল চাহিদা যদি আসলেই আর না থাকে, তাহলে দাম কমাইলেই কি মাছ লোকজনে কিনবে? আই ডোন্ট বিলিভ, যে আমার মনে হয় না যে এটা লোকে কিনবে আর কি। তো এই জন্য অ্যাসেস করতে হবে, আমাদের লোকাল চাহিদাটাও কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে। যেমন আমরা একটা রোল আছে, যে মানুষের যে ওয়েট, তত গ্রাম একটা প্রোটিন প্রয়োজন হয়। এটা একটা সায়েন্টিফিক কিনা জানি না, তবে একটা আছে, মানুষ বলে। তা আমাদের কতটুকু প্রোটিন প্রয়োজন, কতটুকু মাছ থেকে আসবে, সেই ক্যালকুলেশন করে আমরা লোকালি জনসংখ্যা দিয়ে আমরা পূরণ করলেই তো আমাদের লোকাল কনজাম্পশনটা বের হয়। তাহলে আমাদের উৎপাদিত মাছ কি বেশি কিনা, না আমাদের আরো বেশি উৎপাদন করতে হবে, না কমাতে হবে, এই ক্যালকুলেশনগুলি তো রাষ্ট্রীয়ভাবে আমরা চাই হোক, এবং ফার্মারদেরকে ইনস্ট্রাক্ট করি। আমি কিন্তু এরকমই মনে করি। তো আমি এই পর্যায়ে মনে হয় একটু থামি, তারপরে আবার জিজ্ঞেস করলে আমি আবার আসবো। ধন্যবাদ বাদল ভাই, আমাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি সবসময় আমাদেরকে ইনপুট দিচ্ছেন এবং আমাদেরকে আসলে শিক্ষিত করছেন এই বিষয়গুলোতে। আমরা জানতে পারছি যে বর্তমান প্রেক্ষাপট গুলো কি আসলে। গোলাম হোসেন স্যারের কাছে যাব। আমি কি তার আগে গোলাম হোসেন সাহেবের কথা শোনার আগে একটু আমি 1 মিনিট একটা কথা বলতে পারি? 1 মিনিট জাস্ট। শিওর স্যার। আচ্ছা, আমি একটু 1 মিনিট কথা বলতে চাই, যে আমাদের একটা শব্দ আমরা খুব ঘন ঘন ব্যবহার করি, সেটা হলো নিজ বেসড রিসার্চ, চাহিদা অনুযায়ী রিসার্চ। এটা খুবই একটা, কিন্তু একটা কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাহিদা শুধু নয়, আপনার ওর সুযোগ কি আছে সেটাও খেয়াল করতে হবে। চাহিদা তো সবারই থাকতেছে বিশাল, কিন্তু তার সুযোগটা, যে বাজার পলিসি নানান কিছু দিয়ে তার দক্ষতা, তার অর্থনৈতিক ক্ষমতা সবকিছু দিয়ে আসলে তার অপরচুনিটি বা সুযোগটা কি আছে সেটাও আসলে ওর সঙ্গে যোগ করা দরকার। শুধু চাহিদা নয়, চাহিদা জানতে হবে, অপরচুনিটিটাও কি জানতে হবে সেটা, এবং সেটা মার্কেট সিস্টেমের সঙ্গে, পলিসির সঙ্গে কতখানি খাপ খাইতেছে না খাইতেছে সবকিছু আসলে বিশ্লেষণ দরকার আমাদের। এটা আর একটা কথা গুরুত্বপূর্ণ আমি এখানে বলেই রাখি, যে কথাটা উঠে নাই ঠিক মতো, যে
কৃষকের মানে অনেক সময় বলা হয় আমরা কৃষকদেরকে প্রচেষ্টা সম্মান করতেই হবে তাদের উদ্ভাবনী শক্তির জন্য, সবকিছুর জন্য। আমি বহু এক্সাম্পল দিতে পারি এগুলা নিয়ে। কিন্তু অনেকে অতিরিক্ত মাত্রায় বলে থাকেন যে কৃষকরা আমাদের থেকে অনেক বেশি আগায় রয়েছেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আগায় রয়েছেন, কিন্তু এটাকে গৌরব বলে দেওয়াটা ঠিক নয়। কারণ কৃষক যদি সবসময় গবেষণা আগাই থাকে তাহলে আপনার গবেষণার দরকার নাই। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ কেন বিশ্বে গবেষকরা প্রযুক্তি উদ্ভাবন করে সেটা কৃষকদের হাতে পৌঁছায় দেওয়ার ফলে আজকে উৎপাদন বা কৃষির ধরনটাই পাল্টে গেছে। ফলে দুইটার একটা যোগসূত্র থাকা দরকার, কৃষকের উদ্ভাবনী, কৃষকের গবেষণা করার ক্ষমতা তার এটা, এবং সেই সাথে যারা মানে তথাকথিত বিজ্ঞানী শব্দটা ব্যবহার করতেছি আমরা, বিজ্ঞানীদের চিন্তা চেতনা সবটাকে নিয়ে আসতে হবে এক জায়গাতে। আমাদের সেই জায়গাটায় রিসার্চ অ্যান্ড এক্সটেনশন অ্যান্ড ফার্মার্স লিঙ্কেজটা আসলে সঠিকভাবে করতে হবে, যাতে করে কৃষকের ক্ষমতা, কৃষকের জ্ঞান, তার সাথে আমার বিজ্ঞানীর ক্ষমতা, বিজ্ঞানীর জ্ঞান এক জায়গায় চলে আসে, এবং সাপোর্টেড বাই অল দ্য মার্কেটস এটসেট্রা। এটা একটা খুব প্রায়োগিক গবেষণা এবং কৃষক উদ্ভাবনের জন্য কতটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে ওভার এমফাসাইজ অতিরিক্ত কোনোটার দিকেই যাতে না করে, এই যোগসূত্র দরকারটা রয়ে গেছে। এবং এইখানে আমার মনে হয় সাইফুল্লাহ জিজ্ঞাসা করেছে যে সিটিজেন সায়েন্টিস্টদের রিসার্চের ভূমিকাটা কি। আমরা মনে হয় এতক্ষণ ধরে এই আলোচনাটাই করেছি যে সিটিজেন সায়েন্টিস্ট আমি কৃষকদের ভূমিকা। তবে আনুষ্ঠানিক যদি বলেন, আমরা একসময় বাংলাদেশের রিসার্চ এক্সটেনশন ফার্মার লিঙ্কেজের কিছুটা তৈরি হয়েছিল, ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল, সেটা এখন ঠিক মতো আছে কিনা আমি জানি না। কিন্তু বিভিন্ন পর্যায়ে আসলে কৃষককে সাথে নিয়ে কাজ করতে হবে। আমরা মিটিং ফিটিং এ যখন জাতীয় ডেকোরেট করা হয়, দুইজন কৃষক প্রতিনিধি থাকতে হবে জাতীয় কোনো কমিটির মধ্যে, এইগুলাতে খুব একটা যে কাজ হয় আমার বিশ্বাস নাই। ওটা আসে থাকুক, কিন্তু যারা ওই সমস্ত কমিটিতে আসেন তারা কৃষি সম্বন্ধে, কৃষকের সমস্যা সম্বন্ধে কতটুকু জানেন, এটারও আমার অনেক সময় মানে সন্দেহ হয়ে যায়। মানে এরা দেখা যায় যে ওই রাজনীতি বা নানান কিছু দিয়ে ওগুলোর মধ্যেই থাকতেছেন। ফলে এই জন্য দরকার গ্রাসরুট থেকে, নিচের থেকেই আসলে কৃষককে, ওইখানে যারা কাজ করেন তাদের থেকে আরো বেশি নিবিড় সম্পর্ক হওয়া দরকার। সরি, ধন্যবাদ স্যার। আপনি আসলে মডারেটর কাজটাই করেছেন, যে আমি যেই জায়গাতে গোলাম হোসেন স্যারকে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে অনুরোধ করতাম, সেটি হচ্ছে যে গত আলোচনায় স্যার সোশ্যাল রিসার্চের প্রয়োজনীয়তার কথা বলেছেন। আজকে শামসুল আলম ভাইয়ের কথা থেকে কয়েকটি জিনিস খুব পরিষ্কার ভাবে এসেছে, যে আসলে আমাদের এই যে কৃষিক্ষেত্রে, বিশেষ করে মৎস্য সেক্টরে আমাদের ডাটার ভ্যালিডিটিটা কি। আমরা যে ডাটার কথা বলছি, ওনার কাছে তো কেউ যায়নি ডাটার জন্য, অথবা আমার কাছেও কেউ আসেনি যে দাউদকান্দিতে আসলে টোটাল মাছ পায় কত। আমরা আমাদের কথা বলি, আমাদের ফিগার আমরা দিই, কিন্তু সিস্টেমেটিক ডাটা কালেকশনের কোনো প্রসেসের মধ্যে আমরা গত 22 বছরে আমরা পড়িনি, বা আমাদেরকে কেউ ওইভাবে এইগুলো করেনি। সুতরাং সেই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটিও কিন্তু মাঠ পর্যায়ের একটি চাহিদা, যে আমরা জানতে চাই যে বাংলাদেশের মোট উৎপাদন কত সঠিকভাবে, বাংলাদেশের চাহিদা কত। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিক্ষেত্রে যদি বাড়ি থাকে, মানে যদি গবেষণার জায়গা থাকে, এবং সেখানে আবার একটা ওয়েফআরডি আছে, আবার এক্সটেনশনের জন্য ডিএই আছে, মৎস্য সেক্টরে বিএফআরআই এবং ডফের মাঝখানে কি একটা ওয়েফআরডির মতো কিছু দরকার কিনা, মানে যেটি আমাদেরকে এই কাজটিকে, আমরা যে কথাগুলো বলছি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। এটি একটি বিষয়। আর সর্বোপরি যে কথাটি হচ্ছে, আমরা আজকে ভাগ্যবান যে আপনি আমাদের সাথে আছেন, এবং আপনি একটি অনেক বড় রিসার্চ প্ল্যাটফর্মকে এখন লিড করছেন, কোঅর্ডিনেট করছেন, যেটি ইনোভেশন ল্যাবের আন্ডারেই হচ্ছে, কাজগুলো হচ্ছে। তো সেখানে আসলে আমাদের যে সোশ্যাল রিসার্চের যে ডিমান্ড গুলো আছে, অথবা আমরা যে কথাটি বলছি, যে বিশেষ করে আমাদের এই বিএসএফ এর প্রেক্ষাপটে যদি বলি, যে মৎস্য ক্ষেত্রে নিরাপত্তার যদি কথা বলি, যেখানে
শুটকি, নোনা, ইলিশের কথা কিন্তু গত আলোচনায় খুব পরিষ্কার ভাবে এসেছে। সো এই যে সোশ্যাল রিসার্চ গুলো আমাদের দরকার, অথবা কনজিউমার্স এর ডিমান্ড অনুযায়ী যে জায়গাগুলোতে কাজ করা দরকার, এই জায়গাগুলোতে আপনার এই প্ল্যাটফর্ম থেকে স্যার আপনার নেতৃত্বে কি কোনো একটা আউট অফ দ্য বক্স অথবা ব্রেক থ্রু সম্ভাবনা কি আছে কিনা? ফাইনালি যে কথাটি সাইফুল আজম খান বলেছে যে স্কোপ অফ সায়েন্টিস্ট, সিটিজেন সায়েন্টিস্টের কথা বলছেন উনি, আমরা যেটিকে বলতেছি ফার্মার্স আর এই সায়েন্টিস্ট, যেটা যাকে বলছি বাদল ভাইয়ের মতো বা অন্য যারা আছে তাদেরকে, আমাদের আসলে একটা দুঃখের জায়গা আছে স্যার। আমি সেটা বলছি যে গত মিটিং এ, গত আলোচনায় কিন্তু বাদল ভাই বলেছেন যে আরএস উনি ইন্ট্রোডিউস করেছেন, কিন্তু কেউ কেউ আরএস এর উপর রিসার্চ করছেন কিন্তু উনি জানেন না। আবার একইভাবে আমি যেমন জানি যে এনএটিপি তে একটি বড় রিসার্চ হচ্ছে, 50 লক্ষ টাকা একটা ফান্ড দিয়েছে দাউদকান্দি মডেলের উপর রিসার্চ করার জন্য, কিন্তু ওটি আমি কিন্তু আবার আমার কাছে আসলে এই যে জায়গাগুলো যে আমরা আসলে রিকগনিশনটা কেন দিতে আমাদের এত আপত্তি কেন? আমরা যারা কাজ করছি তাদেরকে রিকগনাইজ করছি না, অথবা আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা কিভাবে আরো বেশি কোঅর্ডিনেট করতে পারবো? অনেকগুলো প্রশ্ন করলাম স্যার, আপনি যদি আমাদেরকে একটু অ্যাড্রেস করেন সবগুলোকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব সাকিউল মিল্লাত মোর্শেদ সাহেব, আবারও আমাকে আজকের প্যানেল হিসাবে আমন্ত্রণ করার জন্য। আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ জালাল আবেদিন সাহেব, যিনি আমাদের বিএসএফি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং আরো দুজন প্যানেলিস্ট, ডক্টর জিয়াউল হক বাবলু ফ্রম অস্ট্রেলিয়া এবং এবিএম শামসুল আলম সাহেব। আমি প্রথমেই স্যারকে ধন্যবাদ দিব যে ওএফআরডি দিয়ে উনি শুরু করেছেন আজকের কথাবার্তা। আসলে ওএফআরডি ইজ এ বিগ মডেল ফর অল দি কালচারিস্ট অ্যাজ ওয়েল এস আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আমরাও এক সময় বলতে যাচ্ছি ওএফআরডি মডেলে কিন্তু কাজ শুরু করেছিলাম বাংলাদেশ মশাগঞ্জ ইনস্টিটিউট। আর জিয়াউল হক বাবলু ভাই বটম আপ অ্যাপ্রোচ ইন অস্ট্রেলিয়া, এবং কিভাবে অস্ট্রেলিয়ার কটন এবং ক্যাটেলের কথা বলেছেন যে উন্নয়ন হয়েছে। আমি কিছু ধারণা আমার আছে, যেহেতু আমি মাঝে মাঝে অস্ট্রেলিয়া যাই, যেহেতু আমার দুটি ছেলে আছে সিডনি থাকে, এবং আমিও অস্ট্রেলিয়ার অনেক সায়েন্টিস্টে জড়িত। আমি আই নো সাম মডেল অ্যাপ্রোচ অস্ট্রেলিয়ার, ভালো লাগছে শুনি। এটা একটা উন্নত দেশ, স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া কৃষিতে অনেক ডেভেলপড হয়ে গেছে, বিশেষ করে মাংস, ফ্রুট, সবজি, এমন কিছু নাই যে অস্ট্রেলিয়া হয় না। মসুর ডাল পর্যন্ত হয়, আমি সব জানি এগুলো। ধন্যবাদ জনাব বাবলু সাহেব। একটু জাস্ট প্রেক্ষাপট একটু বলতে হয়, যেহেতু শামসুল আলম ভাই অলরেডি উল্লেখ করেছেন। আসলে একটু বলা দরকার যে বাংলাদেশে কিন্তু মাছ চাষ কোনো বিষয় কিন্তু ফার্মাররা জানতো না। আপনারা জানেন যে 80-র দশকে যখন মাছ চাষ প্রথম, ডিপার্টমেন্ট অফ ফিশারির কথা আমি প্রথম বলবো, যে তাদের খামার আছে বাংলাদেশে প্রায় 130টা মতো। সেগুলোতে তারা প্রথম পলিকালচার ইন্ডিয়ান মডেল শুরু করেছিল। তারপরে 70 দশকের প্রথম দিকে কিংবা 60 দশকের গোড়ার দিকে কিন্তু ইন্ডাস ব্রিডিং শুরু হয়। ডক্টর ইউসুফ আলী হাত ধরে কিন্তু ব্রিডিং শুরু হয়েছে। তিনি একসময় আমাদের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তারপরে কিন্তু ডফ কিন্তু ইন্ডাস ব্রিডিং এর কাজ শুরু করে বিভিন্ন খামারে, এবং তারা হ্যাচারি ছিল। আপনারা জানেন যে কুমিল্লাতে একটা ভালো হ্যাচারি আছে, আপনার প্রথম শুরু হয়েছিল, এগুলো মডেল হ্যাচারি। তারপরে 1984 সালে কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট হয়েছে, ওই বাড়ি বিড়ির আদরই হয়েছে। গভর্নমেন্ট চিন্তা করেছে যেহেতু বাড়ি বিড়ি ইজ দি মডেল রিসার্চ ইনস্টিটিউশন ইন বাংলাদেশ ফর এগ্রিকালচার, হোয়াই নট এ ফিশারিজ শুড ডেভেলপ। সেভাবে কিন্তু শুরু। এবং আমি একটু বলতে চাই যে বাদল ভাইরাও কিন্তু মাছ চাষ সম্পর্কে কিছু জানতো না, দে ডিড নট নো এনিথিং। আমরা যখন গবেষণা শুরু করি, আমরা কিন্তু ওই নিড বেসড রিসার্চ দিয়ে কাজ শুরু করেছিলাম। আমরা প্রথম দেখেছিলাম যে কি প্রযুক্তি হলে পরে মাছের উৎপাদন বাড়ানো যাবে, চাষিকে মাঠে আনা যাবে। আমরা কিন্তু মানুষের কাছে প্রথম যাই। 30 সাল মুক্তাগাছা এবং তারাকান্দি এরিয়ায় কিন্তু কাজ শুরু করি। আমি ডক্টর মজিদ সাহেবের সাথে প্রথম থেকেই বিএফআর ছিলাম, এবং আমার হাত দিয়ে কিন্তু অনেক প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। এবং এই বাদল সাহেব কিন্তু তার চিংড়ি দিয়ে চাষ শুরু করেছিল, প্রন দিয়া, কিন্তু উনি সাকসেসফুল হতে পারেননি। পরে এই তেলাপিয়া উনার বাড়িতে গিয়ে, উনার খামারে গিয়ে আমি এবং ডক্টর কোহিনুর আমি আমন্ত্রণ করেছিলাম, কারণ বাংলাদেশে তখন মাত্র 2-3টা তেলাপিয়া হ্যাচারি ছিল। একটা ছিল নিরিবিলিতে,
তারপরে ময়মনসিংহে আমরা করেছি নীতিশ পণ্ডিতের, তারপরে বাদল ভাইরাও আসলো। কিন্তু উনি কিন্তু একবারও তার বক্তব্য বললেন না যে বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউট থেকে উনি কিছু সহায়তা পেয়েছিলেন, এবং তার হাতে খড়ি শুরু কিন্তু আমাদের দিয়ে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। বলতে আসলে ক্ষতি নাই, ফার্মারদেরকে বলতে হবে। সাইন্টিস্টরা জনাব স্যার বলেছে যে মানে ফার্মারদের সবচেয়ে বড় সাইন্টিস্ট, এক কথা বলে চলবে না। ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য সাইন্টিস্ট, এন্ড আপনাদের কাছ থেকে আমরাও শিখেছি, যার ফলে এটা কিন্তু সমন্বয় সাধন করার জন্য আজকে মোর্শেদ আমাকে বলেছে। অতএব এমনি করে কিন্তু বিএফআর যাত্রা শুরু করেছে। বিএফআরআই কিন্তু মানুষের দুর্গরা অনেক কাজ করেছে, প্রাককে নিয়ে, বিভিন্ন অঞ্চলকে নিয়ে। আপনারা জানেন বোধ হয় যে 90-এর দশকে কিন্তু বিএফআরআই প্রথম শুরু করে যাত্রা প্রযুক্তি উদ্ভাবনের, এবং পলিকালচার থেকে আরম্ভ করে ধান খেতে, মাছ চাষ, আমরা অফিয়ারিতে কাজ করেছি। তারপরে বিভিন্ন মাছের প্রযুক্তি উদ্ভাবন করে কিন্তু এবং এভাবে কিন্তু শুরু, যার ফলে আজকে মাঠ পর্যায়ে কিন্তু প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। আমরা কিন্তু ওই জাস্ট ফলোইং দ্য মডেল অফ এগ্রিকালচার, বিড়ি মডেল ধরে কিন্তু আগাচ্ছিলাম, যার ফলে কিন্তু এ পর্যায়ে কিন্তু আমরা যেটা বলতে চাই যে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে এবং চাষিদের কাছে গিয়েছে, এবং চাষিদের সাথে কাজ বিশেষ করে সম্প্রসারণ করার ফলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিশারিজ রোল এখানে বিরাট বড়। তারা কিন্তু আমাদের প্রযুক্তি মাঠে সম্প্রসারণ করেছে, অস্বীকার করার কিছু নেই। আমরা প্যাকেজিং করেছি, তারা মাঠে নিয়েছে, যার ফলে আজকে বাংলাদেশে এই যে উৎপাদনের যে ধারাবাহিকতা, বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে অ্যাকুয়াকালচারে, কিংবা তৃতীয় বৃহত্তম ইনল্যান্ড ফিশারি হিলসের কথা বলছি আমরা, এগুলো সবই কিন্তু বিএফআরএম ডফের কিন্তু কাজ। এটি কিন্তু বলতে হবে, আপনাদের অস্বীকার করলে চলবে না। আপনারা উইদাউট দি গবেষণা আপনারা চলতে পারবেন না। আর একটা কথা বলি যে কিছু কিছু ফার্মার কিন্তু বিদেশের দিকে প্রযুক্তি মাঠে নিয়ে আসে, যেমন রাস সিস্টেম। আমি বলবো রাস কিন্তু কিন্তু আপনি আগাচ্ছেন না, কারণ আপনাদেরকেও আমি আজকে বলবো সমন্বয় কিভাবে করতে হবে। যে গবেষণা আপনারা শুনবেন, ইউ হ্যাভ টু টক উইথ দ্য সায়েন্টিস্ট, এবং একটু সমন্বিত ভাবে আপনাদের কাজ করতে হবে, যার ফলে কোন মাস্টার আসে হবে, কি টেকনোলজি দরকার, এটা তো বুঝতে হবে। বাংলাদেশ এখানকার জলবায়ুর সাথে পরিবেশ খাপ মিলিয়ে কাজ করতে হবে, যার ফলে আজকে কেন পলিকালচার, তেলাপিয়া, পাঙ্গাস, এই পাঙ্গাসও কিন্তু বিএফআরআই উদ্ভাবন। বিএফআরআই সায়েন্টিস্ট কিন্তু পাঙ্গাসের এই প্রথম প্রজন্ম উদ্ভাবন করেন। ডক্টর খলিলুর রহমানের কথা বলতে হয় এখানে, আমার কলিগ, সুযোগ্য কলিগ। এভাবে কিন্তু পাঙ্গাসের আপনারা আসছেন, এবং চিংড়িও কিন্তু আমাদের হাত দিয়ে আসছে, যার ফলে এটা অস্বীকার করার কিছু নাই যে মাঠ পর্যায়ে কিন্তু গবেষকদের হাত দিয়ে কিন্তু কাজ শুরু হয়েছে, লাইক এগ্রিকালচার। আমরা ওএফআরডি-তে খুব বিশ্বাসী, যদিও ডক কিংবা বিএফআরডি ওএফআরডি নাই, কিন্তু আমি বলি যে ভবিষ্যতে কিন্তু দরকার আছে আমাদের, কারণ ডফ এমন একটা সংস্থা যে তাদের অনেক প্রচুর জনবল আছে। বিএফআরআই এমন একটা সংস্থা যার এত জনবল নাই, কিন্তু তার বৈজ্ঞানিকরা অনেক কিছু করেছে। আমরা জানেন যে এই বছর, গত বছর তারা 21 পদক পেয়েছে, ডিউ টু দ্য রিকগনিশন অফ দ্য সায়েন্টিস্ট দ্যাট তারা টেকনোলজি ডেভেলপ করেছে বাংলাদেশের জন্য। এটা কিন্তু কম কথা নয়, আমরা কিন্তু অনেক কিছু করেছি, এটা অস্বীকার করার কিছু নাই। চলুন আমরা একসাথে কাজ করি। আমাকে বোধ হয় মোর্শেদ ভাই আজকে রিকোয়েস্ট করেছিলেন হাউ টু মেক সমন্বয় করা যায় কিভাবে গবেষণা, মৎস্য দপ্তর এবং এই যে সিটিজেন সায়েন্টিস্ট তাদেরকে। আমি বলবো যে এটা সম্ভব। এটা বাংলাদেশে মাছের ক্ষেত্রে একটু কম আছে, যেটা বাদল ভাইও বলেছেন যে তাদের কাছে কেউ আসে না গবেষণা করতেছে। সায়েন্টিস্টরা কেন আসে না? অবশ্যই তারাও তো গবেষক, তারাও কাজ করছে, আমাদের যেতে হবে। বিএফআরআই কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ থাকা সত্ত্বেও কেন আপনার সামনে হচ্ছে না আমি জানি না। তবে আমার যতটুকু জানা যায় বিএফআরআই তে যখন আমি ডক্টর মজিদ কিংবা আমরা যারা ছিলাম, আমরা কিন্তু উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু গো টু ইউর ডোর। এখনো তারা করছে, আমি অস্বীকার করবো না, নাহলে তো এতগুলো প্রযুক্তি তারা ব্যবহার করতে পারতো না, এটা তারা করতেছে। আমি যে কথা বলতে চাই, এটা আমি একটা পিরামিড হিসেবে যদি ধরি, একটা পিরামিড, এই পিরামিডটা যদি উল্টিয়ে দেই, এভাবে ধরি, তাহলে এই পিরামিডের এক মাথায় থাকে বিএফআরআই, যেহেতু পাবলিক সেক্টর গবেষণা ইনস্টিটিউট, একদিকে থাকবে ডফ, নিচে আমি যে বটমের পিরামিডের ওখানে থাকবে আপনার সিটিজেন সায়েন্টিস্ট লাইক বাদল সাহেবদের মতো ফার্মার, প্রগ্রেসিভ ফার্মাররা থাকবে। এই যে তিনটা সংস্থা প্লাস ইউনিভার্সিটি বাদ দেওয়া যাবে না। বাংলাদেশে অনেক, বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, যেখানে ভালো ভালো সায়েন্টিস্ট মৎস্যতে অনেক গবেষণা করছে, এবং আরো ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু কাজ করতেছে, তারাও থাকবে কিন্তু রিসার্চ হিসাবে উইথ বিএফআরআই অলসো। এই যদি আমি ধরেন, এই পিরামিডে কিন্তু সমন্বয় সাধন করতে হবে। বিএফআরআই উইল ডেভেলপ টেকনোলজি, দে উইল মেক প্যাকেজ উইথ গোয়িং টু দ্য ফার্মার্স লেভেল, এন্ড নিড বেসড রিসার্চ করবে, প্যাকেজ করে ডফকে দিবে, ডফ এটাকে সম্প্রসারণ করবে। তারপরে বাদল ভাইদের মতো যারা বটমে আছে, যারা আমরা সিটিজেন সায়েন্স বলি, তাদের ভিতরে সমন্বয় করতে হবে দুই সংস্থাকেই, বোথ বিএফআরআই এন্ড ডফ,
and to make integration with this triangle আমি পিরামিড কথা বলছি, এটা কিন্তু প্রয়োজন, এটা কিন্তু খুব স্ট্রেংথেন করতে হবে, এটা আমার সবচেয়ে বড় কথা। একটু দুর্বল আছে, we have to strengthen this integrated approach of the three players like BFRI, university, DOF, and the citizen scientists like that. It is one of the approach I think important. Secondly হলো এখানে যদি ধরে উন্নতি করতে চায়, আজকে ধরেন হিলসা প্রজেক্ট, হিলসার মতো একটা মাছ দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। আজকে ইন্ডিয়ান ফিশারিজের যে উন্নয়ন, তার আমরা জানেন যে বাংলাদেশের প্রায় 12.5% উৎপাদন ইলিশ থেকে আসে। ইলিশে কিন্তু অনেক কাজ হয়েছে, BFRI এবং DOF অনেক কাজ করেছে, যার ফলে গভর্নমেন্ট কিন্তু পলিসি ইমপ্লিমেন্ট করতেছে টু রেগুলেট হিলসা পপুলেশন। এই ধরনের প্রযুক্তিকে দিতে হলে মিনিস্ট্রি একটা রোল আছে, মিনিস্ট্রি ইজ দ্য গার্জিয়ান। আমি বলবো লিড মিনিস্ট্রি এখানে একটা ভূমিকা পালন করতে পারে। আমি যদি এখানে পিরামিড না বলে রম্বস বলি, আমরা রম্বস তো জানেন 4টা থাকে, এরকম একটা মডেল যদি আমি বলি রম্বস, এর মাথায় থাকবে লিড মিনিস্ট্রি, ঠিক আছে? তারা BFRI কিংবা ডফের উদ্ভাবিত কিংবা তাদের মানে কি বলে সম্প্রসারণযুক্ত প্রযুক্তি তারা গ্রহণ করার পরে মিনিস্ট্রিকে বলবে যে আপনারা এটা দেশব্যাপী করেন, হ্যাঁ, লাইক হিলসা সম্প্রসারণ করেন। তখন মিনিস্ট্রি রোল হবে টু ইন্টিগ্রেট উইথ BFRI এন্ড ডফ, দেন বটমে থাকবে ওই সিটিজেন সায়েন্টিস্ট। এই 4টা পার্টি আবার এখানে আসবে টু মেক a common forum and to make a steering committee in this. এখানে ধরেন মিনিস্ট্রি থাকবে সভাপতি, কোন জয়েন্ট সেক্রেটারি কিংবা সেক্রেটারি, BFRI ডিজি তার প্রযুক্তির জন্য সে থাকবে মেম্বার সেক্রেটারি, ডফের ডিজি থাকবে এজ এ প্রযুক্তি কিংবা সাফল্যজনক কোন টেকনিক ডেভেলপ করার জন্য তারা থাকবে হয়তো মেম্বার সেক্রেটারি, আর আমাদের লাইন মিনিস্ট্রির থাকবে মেম্বার, আর সিটিজেন সায়েন্টিস্ট যারা আমরা farmers, progressive farmer বলছি, entrepreneur, তারা থাকবে members. They have to discuss this, how to implement this all over the country, like agriculture ministry, to go through কোনটা দিলে ভালো হবে, এই যখন কোন প্রজেক্ট উদ্ভাবিত হবে। এটা আমি মনে করি এই 2টা মডেল খুব ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, বোথ ট্রায়াঙ্গুলার মডেল এজ ওয়েল রম্বস মডেল, এটাকে ফলো করা দরকার আছে। আর থার্ডলি হলো আপনার বিভিন্ন রকমের এনজিও যারা কাজ করে তাদেরকে বাদ দেওয়া যাবে না। They are also developing partners, এবং মোর্শেদ ভাইয়ের মতো যারা মাঠে কাজ করেছে, আজকে যদিও আমি বলবো যে খুব কম সায়েন্টিস্ট সেখানে যায়, অনেকে দেখতে যায় শুধু, কিন্তু হোয়াট হি ইজ ডুইং এটাও কিন্তু আমাদের সায়েন্টিস্টদেরকে এবং ডফকে অনুসন্ধান করতে হবে যে হোয়াট হি ইজ ডুইং, তার কি শিক্ষা আছে, তার থেকে কি লেসন লার্ন করা যেতে পারে। তা দিয়ে হয়তো আরো ভালো গবেষণা করে হয়তো প্লাবনভূমির মতো এবং ফ্লাড প্লেনের মতো জায়গায় বাংলাদেশে বিরাট সুযোগ রয়েছে, সেখানে আমরা কিছু করতে পারবো। এখানে একটা সমাধান করার দরকার আছে। আমি বলি এই ইন্টিগ্রেশনটা বাংলাদেশে নাই, এটা করতে হবে। এবং আমি ব্লুইং কমিটিতে কাজ করে গত মিটিং এ বলেছিলাম যে বাংলাদেশে আমি প্রায় 6-7টা অ্যালাইন মিনিস্ট্রি কাজ করে, কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স হলো লিড মিনিস্ট্রি, কিন্তু দুঃখের বিষয় হলো 2 বছর ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করার পরেও আমি কোনো মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেশনের কোনো সুযোগ দেখলাম না। উনি সবাই বলে যে আমরা কেন ফরেন মিনিস্ট্রি যাবো, ফরেন মিনিস্ট্রি বলে কেন আমি মিনিস্ট্রি অফ ফিশারিজ যাবো। এই যে একটা দ্বিধা, সমন্বয়হীনতার, এটা আমি খুব দুঃখজনক। আমি আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই যে তারা এই ধরনের চিন্তা করতেছে। এটা কিন্তু প্রথম দরকার আছে সব পর্যায়ে। তেমনি করে BFRI, DOF as well as the farmers should have that kind of integrity. We should bring for that to carry out this. তার ফলে বাংলাদেশে এটা সম্ভব হয় উন্নয়ন করা। এটা আমি মনে করি খুব বাস্তব কথা আমি বলতে যাচ্ছি। এই বিষয়গুলো আসলে দরকার। এবং গত তারিখে মুশাররফ সাহেব উল্লেখ করেছেন যে অনেকেই কিন্তু প্রশ্ন করেছে, বিশেষ করে প্রণব সাহাকে আমি ধন্যবাদ জানাই যে উনি অনেকগুলো প্রশ্ন করেছে। উনি BFRI কে বলেছে অনেক ভালো টেকনোলজি করেছে, খুব ভালো করেছে, তারা জিনফুল করেছে, তারা অনেক প্রায় 26টা মতো মাছকে তারা করেছে, হ্যাঁ কি বলে তারা এই জিনফুলে সংরক্ষণ করেছে, ইত্যাদি কাজ করেছে। কিন্তু কষ্টটা হলো যে দেশি মাছ বিদেশিরা খায় না, শুধু ইলিশ ছাড়া, আর আমরা দেশি মাছ বিদেশে এক্সপোর্ট করতে পারি না। এই ইলিশও ভালোভাবে এক্সপোর্ট হচ্ছে না, তার নীতিগুলো জানতে চাচ্ছে। আমি মনে করি যে জনাব প্রণব সাহাকে ধন্যবাদ তার প্রশ্নের জন্য। আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে হাউ টু কাম টুয়ার্ডস দ্যাট। কারণ বাংলাদেশ তো মাছ খেলে চলবে না, কিছু মানে এক্সপোর্টও করতে হবে। চিংড়ি ছাড়া কিন্তু এক্সপোর্টের কোনো মাছ বাংলাদেশে এখন আমরা তৈরি করতে পারিনি। ভবিষ্যতে কেন তেলাপিয়া কিংবা পাঙ্গাসের মতো এত ফ্ল্যাশি মাছ, অস্ট্রেলিয়া দেখেন বাসা মাছ খেয়ে কিন্তু যে জিয়াউল হক বাবলু ভাইয়ের কথা বলি, তারা কিন্তু সবসময় কিন্তু ফাস্ট ফুড খায়। সেখানে কিন্তু আপনার ভিয়েতনামের বাসা মাছ কিন্তু মেইন আইটেম সাপ্লাই।
তাদের যে বারামন্ডি যেটাকে আমরা বলি, বারামন্ডিতে বলে অস্ট্রেলিয়া, ওটা হচ্ছে ভালো মাছ কিন্তু এক্সপেন্সিভ। কিন্তু মেজরিটি লোকের জন্য কিন্তু বাসা মাছেরই কিন্তু ওই স্যান্ডউইচে কিংবা ইয়াতে দেওয়া হয় সস্তার জন্য। আমরা কেন পারবো না বাংলাদেশ থেকে এই পাঙ্গাস বাসা মাছের মতো পাঙ্গাস মাছ কিংবা তেলের মাছকে বিদেশে রপ্তানি করতে পারবো না কেন? এটার জন্য দরকার টেকনোলজি, সমন্বয় সাধন এবং প্রসেসিং ফ্যাক্টরি গুলোকে আগে আসতে হবে এখানে। একজন বলেছিল গত তারিখে যে বাংলাদেশে কি বলে প্রিজার্ভেশন টেকনোলজি খুব দুর্বল, শুধু আইসকে বরফ করে মাছ করা হয় বলে গন্ধ হয়। কিন্তু বিদেশে কিন্তু অনেক ভালো টেকনোলজি আছে, তারা কিন্তু বিভিন্ন রকমের ইমপ্রুভ টেকনোলজি, বিশেষ করে থাইল্যান্ডের কথা বলছি, বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলছি, তারা কিন্তু অনেক ইমপ্রুভ টেকনোলজি ব্যবহার করে, যা বলে মাছের গন্ধ হয় না, সবাই পছন্দ করে। বাসা কেন খাইতে পারছে তারা? বাসা ভিয়েতনাম থেকে খুব অ্যাডভান্স টেকনোলজি কিন্তু অস্ট্রেলিয়াতে পাঠানো হয়, পৃথিবীর বহু দেশে পাঠানো হয়, যা বলে এটা খুব পপুলার। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারছি না। করলে হলে বাংলাদেশে একমাত্র প্রসেসিং ফ্যাক্টরি হয়েছে এখন এই প্রফিটামানির জন্য ভালুকায়, সেটাও চলতে পারছে না কারণ কাঁচামালের অভাবে। এবং বাদল ভাইরা কিন্তু তারা কিন্তু চেষ্টা করতেছে গদিয়া তাদের পাবদা কিংবা শিং মাছ তারা সেখানে পাঠাতে চাচ্ছে, কিন্তু এখানে সমন্বয়ের অভাব রয়েছে। আমি মনে করি এই ধরনের প্রসেসিং ফ্যাক্টরি চালাতে হলে সেই ধরনের বড় মাছ দরকার যেগুলো ফ্রেশ হবে। এটার জন্য ফার্মারদের এগিয়ে আসতে হবে এবং সেজন্য কমার্শিয়াল ফার্ম করতে হবে, তাহলে কিন্তু সম্ভব নয়। এটা করা দরকার। সেটার দিক দিয়ে আমি মনে করি বাংলাদেশ আরো শিল্পোন্নত দেশ হিসাবে আগায় যাবে, এটা সম্ভব। আজকে সকালে খবরে শুনলাম, বিশেষ করে শাইখ সিরাজের, যে রাজশাহীতে এক ভদ্রলোক আইপিআরএস, বাদল সাহেব আপনি হয়তো কাজ করতেছেন, আইপিআরএস এসে 60 বিঘা জমিতে যে মাছ উৎপাদন করে, এটা 600 বিঘা জমির সমান। এই যে একটা সম্ভাবনাশীল একটা আইপিআরএস সিস্টেম, এটাও কিন্তু উনি শুরু করেছে। কিন্তু সেখানে কিন্তু ডফের একজন সিনিয়র অফিসার বলছে যে উনি শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ওরা জানে না যে প্রশাসন শুরু করেছে। এই যে সমন্বয় সাধনের কিন্তু অভাব রয়েছে, এটা কিন্তু খুব দরকার, যার ফলে আমরা ভাইস ভার্সা করতে হবে বাংলাদেশে এটাকে আগে নেওয়ার জন্য। আমি মনে করি যে আমার ফার্মার ভাইরাও বিএফআরআই কিংবা ডফের যে নেতৃত্ব এটাকে শেয়ার করতে হবে, এবং আমার বিএফআরআই এবং ডফেও কিন্তু আগে আসতে হবে যে আমার বাদল সাহেব কিংবা তারা প্রগ্রেসিভ ফার্মাররা কি করতেছে, তাদেরকেও বিশেষ করে মুর্শিদ ভাইরা তারা প্রাপর মেনে কি করতেছে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে টু কাম আপ উইথ দ্য গুড রেজাল্ট এজ ওয়েল এজ দি ফার্মার্স টেকনোলজি ইনোভেশন সুযোগটা দেওয়ার জন্য। এটাই আমি মনে করি যে এই সমান সাধনটা করতে হবে এবং করার দরকার আছে। তা আমি মনে করি যে মুর্শিদ সাহেব আমি কিছুটা হলে চেষ্টা করেছি। এক ভাই বোধ বলছিল সুটকির কথা, আপনি বলেছেন, আমি দেখছি পোর্শনটা। আসলে বাংলাদেশে আমি যখন ব্লুমিনতে কাজ করি এবং বিএফআরআই কিন্তু বাংলাদেশে এটা বলা দরকার আছে যে ড্রাই ফিশ কিন্তু বাংলাদেশে সানড্রাই করে, এবং অত্যন্ত ন্যাক্কারজনক অবস্থায় কিন্তু সানড্রাই করা হয়। জানেন বোধ হয় যে আপনি যদি গিয়ে থাকেন কক্সবাজারের পল্লীতে, তারা কিন্তু এটা হাইজিনিক না। এখানে কিন্তু কুকুর প্রস্রাব করতেছে, বিড়াল পায়খানা করতেছে, পাখি করতেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিএফআরআই কিন্তু 2018 সালে আমি দেখেছি তারা কিন্তু সোলার ড্রায়ার দিয়ে প্রথম কিছু উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করেছিল। সোলার ড্রায়ার হলো একটা বক্সের ভিতরে জাল দেওয়া থাকবে, আপনি হট এয়ার আপনি পাস করবেন ওই শুটকির উপরে, এবং ইট উইল বি ভেরি হাইজেনিক। মাছকে হয়তো খুব সুস্থভাবে ধুয়ে ওটা ড্রাই করা সম্ভব। এই টেকনোলজি করলে পরে কিন্তু ভবিষ্যতে এই বিদেশে কিন্তু আমরা শুটকি মাছ পাঠাতে পারবো। এই শুটকি মাছের চাহিদা কিন্তু বাঙালির জন্য অস্ট্রেলিয়াও আছে, আমি জানি তারা বিভিন্ন ভাবে কেনে, এবং পৃথিবীর বহু জায়গায় পার্টিকুলার শ্রীলঙ্কা এবং এই ধরনের দেশ, আফ্রিকার দেশ কিন্তু বাংলাদেশ থেকে শুটকি নেওয়ার জন্য উদ্যোগী, কিন্তু এখন পর্যন্ত কমার্শিয়ালি কিন্তু ডেভেলপ করে নাই। কিন্তু বিএফআরআই ইনিশিয়েটেড দ্যাট টেকনোলজি এজ ওয়েল, প্যাকেজ এটাকে অপারেশন করা যেতে পারে। আমি মনে করি এটা একটা সুযোগ যে বিএফআরআই কিংবা ডফ কিংবা এই ধরনের পাবলিক সেক্টর যদি আগায় আসে, তো ভবিষ্যতে প্রাইভেট সেক্টরদের কিনে হয়তো এই শুটকির সোলার ড্রাইং সিস্টেম হিসাবে হয়তো ইন্ডাস্ট্রিয়ালি শুটকিও করা যাবে, এবং বাংলাদেশকে বিভিন্ন জায়গায় হয়তো এই শুটকির এক্সপোর্ট করা সম্ভব হতে পারে। আমার মনে হয় যে মোটামুটি আমি কভার করে আসছি। যদি পরে কোনো কোশ্চেন থাকে আপনারা যে কোনো শ্রোতা দর্শক হয়তো জিজ্ঞেস করতে পারে, অথবা যে কেউ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে আপনি অনেক কিছুকে অনেক বেশি ব্যাখ্যা করেছেন। আপনাদের প্রথম কথা হচ্ছে যে আমরা যে কথাটি পরিষ্কার বলতে চাই, আজকের আলোচনা কোনোভাবেই একাডেমিক সায়েন্টিস্টদেরকে বাদ দিয়ে ফার্মার সায়েন্টিস্টকে উপরে উঠানোর কোনো প্রশ্ন আমরা তুলছি না। আমরা যারা ফার্মার হিসাবে যারা প্র্যাকটিক্যালি কাজ করছি, তাদের অভিজ্ঞতা আমাদের কিছু আর আছে, কিন্তু সেটিকে উৎকর্ষ সাধনের জন্য অবশ্যই আমাদের একাডেমিক সায়েন্টিস্টদের সহযোগিতা দরকার। কারণ আমরা যে কাজটি করছি সেটির ভালো মন্দ কিন্তু বিচার করার ক্ষমতা ফার্মার সায়েন্টিস্টদের থাকে না। সেখানেই কাজ করতে পারে আমাদের একাডেমিক সায়েন্টিস্টরা, যে এটাকে কিভাবে আরো সাস্টেনেবল করবে, কিভাবে আরো বেশি উন্নত করবে। সেই জায়গাটাতে আমরা একটা সমন্বয়ের কথা বলছি, যে একটা ম্যাচ মেকিং কিভাবে সম্ভব, যাতে
আমাদের উৎপাদিত পণ্যটাকে আমরা উৎকর্ষ সাধন করে আমরা এটাকে বাজারজাতের ক্ষেত্রে আরো বেশি ইয়ে করতে পারি, সুবিধা নিয়ে আসতে পারি, যাতে আমাদের কৃষক পর্যায়ে যে যারা আমরা কাজ করছি তারা যাতে উপকৃত হই এবং তারা যেন সাস্টেনেবল একটা ডেভেলপমেন্টের দিকে আমরা এগিয়ে যাই এবং বাংলাদেশ যাতে এসডিজি যে গোলটি আছে সেটিকে আমরা যেন অ্যাটেন্ড করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল জায়গা। আমরা সেটিকে আসলে ইয়ে করছি। আমরা আজকের আলোচনা 1 ঘন্টা 20 মিনিট পার করে ফেলেছি। গোলাম হোসেন স্যার আসলে সবই বলেছেন, যে কথাটি হয়তো উনি ভুলে গেছেন অথবা বলেননি, যে ওনার যে নেতৃত্বের যে গবেষণা কার্যক্রম সেখানে কিভাবে আমাদের এই কোঅর্ডিনেশনের কাজটি একটু এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা আশা করছি স্যার হয়তো উনি এই দিকটাতে নজর দেবেন এবং আমাদের এই যে নির্দেশ যে ইয়েগুলো এসছে সেটাকে উনি অ্যাড্রেস করবেন। বলতে পারি একটু বলি, বলে গেছিলাম আমি আসলে এখন যে আমার পর্যায়টা আমি যেখানে আছি, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেমের কাজ করতেছি আমি এখন বাংলাদেশ এবং ক্যাম্বোডিয়া, আমি এসে রিজিওনাল কোঅর্ডিনেটর। এখন আমরা ফিট দ্য ফিউচারের ফান্ড নিয়ে কাজ করছি। 3টা প্রজেক্ট বাংলাদেশে আর 2টা প্রজেক্ট ক্যাম্বোডিয়া হচ্ছে, ইদানিং মদন একটা প্রজেক্ট পেয়েছে এবং আশা করি যে এখান থেকে নতুন চিন্তা ভাবনা করতেছি আমরা, হাউ টু ইনভলভ দ্য ফার্মার্স। এই যে ট্রায়াঙ্গেলের কথা বললাম, এখানে আসা যায় কিনা আমি চেষ্টা করবো কনভিন্স মাই অথরিটি ইন আমেরিকা, আসলে ইউএস বেসড যারা, তাদেরকে যে বাংলাদেশে এই ধরনের সিস্টেমে কাজ করা যাবে ভবিষ্যতে বিএস এর সাথে যদি আমরা সমন্বয় করতে পারি, আমি চেষ্টা করবো টু কনভিন্স মাই অথরিটি। আমার মনে হয় যে আমরা কোনো একটা জায়গা থেকে আসলে আমাদেরকে ব্রেক থ্রু দরকার এবং সেটি যদি স্যার আপনার নেতৃত্বে হয় সেটি আমাদের অন্যদেরকে পথ নির্দেশনা দিবে এবং সেভাবেই হয়তো আমরা এগিয়ে যাব। বাদল ভাই কিছু বলতে চাচ্ছেন? জি, আমি বলতে চাচ্ছিলাম আসলে গোলাম হোসেন ভাই, আমি কিন্তু কোনো কনফ্লিক্টের কথা বলি নাই, আমি ডিসএগ্রিও করি নাই। আপনি মনে হয় মানে বলতে চাইলেন এরকম কিছু। আসলে বিএফআরআই ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর সাথে কোনো কনফ্লিক্টের কথা আমি কিন্তু বলতে চাই না। বলি নাই অর্থই এই না যে আমাদের সাথে কোনো কনফ্লিক্ট, আমাদের সাথে কিন্তু সুসম্পর্কই কিন্তু আছে। এই আর আইপিআরএস এর কথা যেটা বললেন সেটা চাঁপাইনবাবগঞ্জে একটা হয়েছে, আরেকটা আমিও যুক্ত আছি যেটা নাটোরে শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু বাংলাদেশের একটা টেকনোলজি, লো কস্টে কিন্তু মাছ উৎপাদন করা সম্ভব হইতে পারে। ধন্যবাদ। জি জিয়াউল হক বাবলু। আচ্ছা, আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি আজকের আলোচনার প্রেক্ষিতে, আমাদের বটম আপ রিসার্চে আমরা যদি বলতে চাই যে আমাদের কৃষক বিজ্ঞানীদের কথা, বটম থেকে আপে নিয়ে আসার আমাদের বড় রাস্তা হইলো ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাঠ লেভেলের ব্লক সুপারভাইজার আছেন, তারা ওনাদের কথাটা নিয়ে আসবেন ডিএই এর মাধ্যমে এবং ডিএই এর সাথে রিসার্চ ওয়ার্কশপের মাধ্যমে রিসার্চ নিডগুলো বেড়ে আসতে পারে। সো এবং যেহেতু ফিশারিজের মাঠ কর্মী কম আছে এবং মার্কেটিং ডিপার্টমেন্ট ছোট, কিন্তু আমাদের ডিএই যে একটা মুখপাত্র আছে, ওদের সাথে যদি ফিশারিজ মাঠকর্মী, লাইভস্টকের মাঠকর্মী এবং মার্কেটিং ডিপার্টমেন্ট একসাথে কাজ করে, তাহলে বটম আপ কোয়েশ্চেন গুলা চলে আসবে, রিসার্চেবল কোয়েশ্চেন গুলা ওর লোকাল ইনিশিয়েটিভ গুলা, এই সমন্বয়টা হওয়া দরকার। আর ডাটার ক্ষেত্রে যে ভাই বলতেছিলেন, ডাটার জন্য শুধুমাত্র ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর উপর ডিপেন্ড না করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা নিজস্ব ডাটাবেস থাকতে হবে, স্যাম্পল বেস। যেমন অস্ট্রেলিয়াতে আমি যে ব্যুরোতে কাজ করছি, অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচার ইকোনমিক্স, আমরা অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 5 ইয়ার্স কৃষি পরিসংখ্যান করে, কিন্তু এগ্রিকালচার ব্যুরো করে কি র্যান্ডমলি 2000 ফার্মার প্রতি বছরই আমরা স্টাডি করি, আমরা একটা রিয়েল পিকচারটা নেই। এই মডেলটা আপনারা ফিশারি সেক্টর নিতে পারেন, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স উপর ডিপেন্ডেন্ট না করে ফিশারিজ ব্যুরো একটা হইতে পারে, ডাটা ব্যুরো, এগ্রিকালচারের এরকম একটা ডাটা ব্যুরো হইতে পারে রিয়েল ডাটাগুলোকে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা মনে হয় যে আজকের আলোচনা আমরা শেষ করতে চাই এবং প্রতি আলোচনায়, যেটি জয়নাল আবেদীন স্যার বলেন যে প্রতি আলোচনায় আমাদের আরো কিছু নতুন নতুন আলোচনার খোরাক তৈরি হয়, যেটি নিয়ে আসলে অনেক বেশি আলোচনার ক্ষেত্র তৈরি হয় এবং আলোচনার দরকারও আছে। আজকে আলোচনাটাও আমরা শেষ করতে পারবো না, আমরা কোনো এক সময় হয়তো আরো বিশদ আলোচনায় যাব। সো নিয়ম অনুযায়ী আমাদের সভাপতির কাছে অনুরোধ করব যে ওনার ফাইনাল রিমার্কস করার জন্য, আজকে অনুষ্ঠান শেষ করার জন্য। থ্যাংক ইউ। আসলে মানে 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে, আর গোলাম হোসেন সাহেবও চেষ্টা করেছেন আমাদের আজকের আলোচনার সামারাইজ করার জন্য। আমরা যেটা বুঝতেছি সবাই পরিষ্কার করে
কৃষকদের উদ্ভাবনী শক্তির সঙ্গে বিজ্ঞানীদের যে উদ্ভাবনী শক্তি আছে দুটাকে সমন্বয় করে নিয়েই আমাদের যে এসডিজি লক্ষ্য অর্জনের জন্য বলতেছি বা যেভাবেই বলি না কেন দেশের খাদ্য এবং কৃষি উৎপাদনের বৃদ্ধির জন্য সহায়তা করতে হবে, সেটাই আমাদের কাজে লাগবে। এবং শুধু খাদ্য উৎপাদন নয়, সেটা কৃষকের উৎপাদনকারীর যাতে অর্থনৈতিক দিক থেকে সে লাভবান হতে পারে সেটার জন্য কাজ করতে হবে। এবং ওখান থেকেই আসলে পলিসি, মার্কেট লিঙ্কেজেস ইত্যাদি, শুধু প্রযুক্তি নয়। আমাদের বিজ্ঞানীরা শুধু বুঝি প্রযুক্তিটা, কিন্তু আমার চিন্তা চেতনা, বিজ্ঞানীদের চিন্তা চেতনা ছড়ায় দিতে হবে যে আমি বলি এক্সপানশন অফ হরাইজন অফ থিঙ্কিং, চিন্তার ইয়েটাকে আরো বিস্তৃত করা দরকার। বিজ্ঞানীরা সেটা করবেন যাতে করে যে বিজ্ঞানীরা যে সমস্ত প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন তার সাথে সমাজ, তার সঙ্গে অর্থনীতি, তার সঙ্গে বাজার, তার সঙ্গে পলিসি সবকিছুর মানে সামঞ্জস্য, এবং অথবা ওইটার ওই সমস্ত জায়গাতেও কি উন্নয়ন করা দরকার, প্রযুক্তিটাকে কৃষক যাতে সহজে গ্রহণ করতে পারে সেটার জন্য করা দরকার, সেটা খুব গুরুত্ব দেওয়া দরকার। আমি জিয়াউল হক বাবলুর শেষ কথার একটু জবাব দিয়ে বলি যে কৃষকদের প্রয়োজন নেই, কৃষি বিজ্ঞানীদের কাজ, এটা ঠিক। কিন্তু আমি বারবার বলি থাকি যে আবারও বলতেছি যে কৃষকদের প্রয়োজন, সেই সাথে কৃষকদের বিজ্ঞানীরা তোমরা যারা আছো তোমরা আসলে অপরচুনিটিও তৈরি করতে পারো। যে কৃষক হয়তো বুঝতেই পারতেছে না তার ইয়ের ভিতরে আমি আর কি তৈরি করতে পারি, আর কি অপরচুনিটি তৈরি করতে পারি। ফলে বিজ্ঞানীদের চিন্তাটা আসবে অপরচুনিটি তৈরি করার জন্য, এবং অফকোর্স প্রয়োজনের যেটা আছে সেটার জন্য। ফলে নিড বেসড এন্ড অপরচুনিটি বেসড দুটা কথাই আসলে একসঙ্গে আসার দরকার আছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। শেষ মুহূর্তে কেউ কেউ বলছেন, কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন সাধারণত উপল থং এবং শম্পা বর্মন, সাধারণত তাদের মন্তব্য দেখি না, কিন্তু তারা আজকে মন্তব্য করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আরেকবার বলছি যে আমাদের যারা আজকে হয়তো মন্তব্য করার সুযোগ পান নাই, এই আমাদের বিসেফ ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে, বিসেফ ফাউন্ডেশন, গোলাম হোসেন সাহেব আমরা উচ্চারণ করি বিসেফ ফাউন্ডেশন, বিসেফ, সেফ নিরাপদ, সেফ আছে না ইংরেজি শব্দ, সেটার থেকে বিসেফ। হ্যাঁ বিসেফ, যাই হোক কোনো অসুবিধা নাই। বিসেফ ফাউন্ডেশন এটার যে ওয়েব পেজ আছে সেইখানে গিয়ে আপনারা মন্তব্য করতেই থাকেন। আর আপনারা যারা এখানে আজকে আলোচনা করেছেন কাইন্ডলি অবসর সময় 2-3 দিন পরে আবার গিয়ে একটু দেখবেন কোন মন্তব্যটা আপনাদের হয়তো আপনাদের মন্তব্য বা জবাবের প্রয়োজন আছে। আমি অনেক সময় পড়ি, আমি যাই দেখি যে অনেক যে জবাবটা দরকার, আপনারা দয়া করে নিজেরা আরেকবার পড়বেন ওই সমস্ত জায়গায় গিয়ে, যাতে করে আপনারা আপনাদের মন্তব্যগুলো ওখানে দিতে পারেন, আরো সেটা আরো পূর্ণাঙ্গ হয়। কারণ এই ডকুমেন্টটা আমাদের লম্বা সময় ধরে থাকবে আমাদের কাছে। চিরদিন শব্দটা ব্যবহার করতে পারতেছি না, কিন্তু মানে আমরা যতদিন আমরা সম্ভব ওটা এখানে থেকে যাবে আর কি। তো এই বলে আমি আর একবার শাকিউল মিল্লাত মোর্শেদ, তোমাকে ভাই অনেক ধন্যবাদ আজকের আলোচনা করার জন্য, জ্ঞানী ব্যক্তিদেরকে একসঙ্গে যুক্ত করার জন্য। বাবলু অনেক রাত হয়ে গেছে তোমার, এখন ঘুরো গিয়ে, গুড নাইট। আচ্ছা সবাইকে ধন্যবাদ আরেকবার, আমরা এখন অফলাইন যেতে পারি। সবাইকে ধন্যবাদ।